রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মিলিত প্রয়াসে আয়োজিত আজকের সেমিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ওয়েবিনারের কেন্দ্রীয় বিষয়টি হল ইকুয়ালিটি অ্যান্ড ইনইকুয়ালিটি থ্রু দ্য লেন্স অফ জেন্ডার, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইন্ডিয়ান সোসাইটি। বিষয়টি একাধারে বৃহৎ এবং ব্যাপক, কারণ যুগ পরিবর্তনের সাথে সাথে আমাদের আধুনিকতার ধারণাও গতিশীল হয়েছে। কালের গতিপথে এমন কিছু বিষয় প্রাসঙ্গিক হয়ে উঠেছে যা শত ব্যবহারেও জীর্ণ নয়। সভ্যতার গতিময় বিবর্তনের সাথে সাথে জেন্ডার বা লিঙ্গের সংজ্ঞাও প্রশস্ত হয়েছে, বিবর্তিত হয়েছে। অনেকগুলি প্রয়োজনীয় প্রশ্ন উঠেছে বিষয়টিকে ঘিরে আমাদের মনে, কারণ বর্তমান বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক আন্দোলনে অস্থির হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা এই সেমিনারটিকে আয়োজন করেছি। আমাদের সঙ্গে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমরা পেয়েছি দুজন বিদুষী অধ্যাপিকাকে, যাদের উপস্থিতি এবং আলোচনা আমাদের সমৃদ্ধ করবে এবং বিষয়গুলির প্রতি যথার্থভাবে আলোকপাত করতে সাহায্য করবে। আমাদের প্রথম অধিবেশনের বক্তা প্রফেসর মৌ দাশগুপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর। তার বিষয়টি হল রিফ্লেক্টিং জেন্ডার ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি ইন ভেদিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত। দ্বিতীয় অধিবেশনের বক্তা ডক্টর ঝুম্পা মুখার্জি, সেন্ট জেভিয়ার্স কলেজের তিনি অধ্যাপিকা। তার বিষয়টি হল টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি ইন ইন্ডিয়া, এনগেজিং উইথ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। আজকের অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যার ঐকান্তিক প্রচেষ্টা, উপদেশ এবং পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়েছি তিনি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সমর চট্টোপাধ্যায়। উদ্বোধনী ভাষণের জন্য শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব। তার আগে সকলকে অনুরোধ করছি আপনাদের মাইক্রোফোনগুলিকে এবং ভিডিওগুলিকে মিউট করে রাখবেন। স্যারের কাছে চলে যাব উদ্বোধনী ভাষণের জন্য। So, am I audible? Am I audible? Yes. Yeah, I welcome everybody in this webinar of equality and inequality organized by Barasat Government College with IQAC and jointly by the Department of Political Science and the Department of Sanskrit. A very interesting topic, though in common language we understand. We may assume that we understand what does equality means or what does inequality means, but I think there needs some definition of equality or inequality for broader audiences. However, I think our lecturers in this seminar will explain these concepts to interesting topics from old Vedic and classical Sanskrit, inequality and equality, by Professor Mou Dasgupta of University of Calcutta. And the second lecture is also very interesting from St. Xavier's College, Autonomous College, Kolkata, towards gender equality in India, engaging with the past and the present. So these two topics will go by hand in hand. So I am glad to hear it, and I inaugurate this webinar here, and very congratulations to our speakers. Thank you. স্যারকে অনেক ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যারকে ধন্যবাদ এবং সেই সঙ্গে আমরা আজকের প্রথম অধিবেশন শুরু করছি। এখন বক্তব্য রাখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিশিষ্ট অধ্যাপিকা প্রফেসর মৌ দাশগুপ্ত। ব্যক্তিগতভাবে আমি ওনার ছাত্রী, তাই ওনার সম্পর্কে বলতে গেলে নিজেকেই গৌরবান্বিত বোধ করি। সকলের অবগতির জন্য মৌদির বিপুল কর্মকাণ্ডের বিষয়ে সংক্ষেপে দু চার কথা বলি। মৌদি বিএ পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঈশান স্কলার, এমএ পরীক্ষাতেও প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। তার গবেষণার বিষয় ছিল
Rigvedic hymns ascribed to female seers, a socio-cultural study. 1997 সালে লেডি ব্রেবন কলেজে তার কর্মজীবন শুরু হয়। 2008 সালে তিনি যোগ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 2014 সালে প্রফেসর পদে উন্নীত হন। 2014 থেকে 16 এই সময়কালে তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। 2016-17 এই সময়ে অলংকৃত করেছেন ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস, কমার্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের সেক্রেটারি পদ। তার গবেষণাপত্রটি পুস্তক আকারে প্রকাশিত হবার পর আন্তর্জাতিক স্তরে সর্বমোট 28টি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে স্থান লাভ করেছে। হাজারি প্রসাদ দ্বিবেদীর হিন্দি নভেল অনাম দাস কা পোথা তার অনুবাদে সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয়েছে অনাম দাসের পুঁথি নামে। শিশু কিশোর একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তার পুরাণের গল্প। বিশ্বভারতী গ্রন্থন বিভাগের তত্ত্বাবধানে কালীপদ তর্কাচার্যের সংস্কৃত গীতাঞ্জলি অনুবাদটি তিনি সম্পাদনা করেছেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত হয়েছে তার বই গীতার দ্বিতীয় অধ্যায় মূল সহ কবিতায়। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র জন্ম সার্ধ শতবর্ষে যে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়েছে, মৌদি সেখানে সম্পাদক মণ্ডলীর অন্যতম ছিলেন। তার কলমে 40টিরও বেশি গবেষণাপত্র দেশে বিদেশে নানা জার্নালে প্রকাশিত হয়েছে। নানা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তার লেখা উচ্চ প্রশংসিত হয়েছে। কানাডায় 17th ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্সে বেদিক স্টাডিজ বিষয়ে একটি সেশনে তিনি চেয়ারপারসনের ভূমিকা পালন করেছেন। 2019 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি শিবদাসানি ভিজিটিং ফেলোশিপ পেয়ে তিনি অক্সফোর্ড ও লাইসেস্টারে নানা জায়গায় বক্তৃতা দিয়েছেন। 2015 সালে অনাম দাসের পুঁথি অনুবাদ গ্রন্থটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্যের নানা দিকে তার বিচরণ, তার দুটি কবিতার বই অনতি 19 ও ঋতু আবাদ। তাছাড়াও আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় পাতায় তার গবেষণাধর্মী নিবন্ধগুলি আমাদের কাছে বহু অজ্ঞাত বিষয়ের দ্বার উন্মোচিত করেছে। আজকে আমরা মৌদিকে পেয়েছি, শুনবো তার কথা। তার আজকের বিষয় a few anecdotes reflecting gender equality or inequality in Vedic and classical Sanskrit. মৌদিকে ডেকে নেব, তবে তার আগে একটি নিবেদন। বক্তৃতা শেষে আমরা 10 মিনিটের একটি প্রশ্নোত্তর পর্ব রেখেছি। আপনাদের প্রশ্ন থাকলে দয়া করে চ্যাট বক্সে লিখে জানাবেন। ডেকে নিচ্ছি অধ্যাপক দাশগুপ্তকে। নমস্কার। বারাসাত সরকারি কলেজ আমার বহুদিনের প্রিয় স্থান, যদিও আমি সেখানে যাইনি কখনো, কিন্তু এখানে যারা অধ্যাপনা করেন এবং এখানে থেকে পাশ করে যারা বেরোন, সেই সব ছাত্রছাত্রী, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সূত্রে অনেকেই আমার ছাত্র ছাত্রী হয়েছেন এবং হবেনও আশা করি ভবিষ্যতে। এই কলেজে বর্তমানে যে সংস্কৃত বিভাগ আছে তাতে যারা রয়েছেন তারা সকলেই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং তারা নানাবিধ দিকে নিজেদেরকে বিকশিত করছেন। এতক্ষণ অন্তরা বলছিলেন, অন্তরা আমার ছাত্রী ছিলেন, এটি আমার সৌভাগ্য। অন্তরা শুধু সংস্কৃত বিশেষজ্ঞই নন, তিনি খুব ভালো কবিতাও লেখেন, তিনি কবি এবং অসাধারণ গদ্য রচনা করেন, এটি বোধহয় অনেকে জানেন না। অন্তরা প্রবন্ধ আমাদের উৎসাহিত করে যে পরবর্তীকালে আমরা একজন নির্ভরযোগ্য প্রাবন্ধিক পাবো, যিনি সংস্কৃতের সম্ভার থেকে নানান মণিমুক্ত আমাদের কাছে যথাযোগ্যভাবে উপস্থাপিত করবেন। এখানে আছেন পৌলমী, আছেন অদিতি এবং অন্য যারা আছেন সকলেই আমার স্নেহভাজন। আমি সবাইকে অভিনন্দন এবং কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং শুরুতেই আমাদের রীতি অনুযায়ী আমি একটি মঙ্গলাচরণ করতে চাই। যে মঙ্গলাচরণের উদ্দেশ্য আর কিছুই নয়, এই এই অসম্ভব একটা বিপরীত সময়ে, এই সময়টা তো বিপরীত কালই থেকে বলা যায়,
অর্থাৎ অনুকূল নয় যে কাল, সেই প্রতিকূল সময়ে যে আমাদের মানসিক বধিরতা, মানসিক অনুর্বরতা কাটিয়ে, অপ্রশস্ততা কাটিয়ে আমাদের প্রশস্ত উদারচেতা হওয়ার কথা মনে করিয়ে দেয়, সেই প্রার্থনায় উদ্বোধিত করে। ওম অম্বিতমে নদীতমে দেবিতমে সরস্বতী अप्रशस्ताय वस्मस्ते प्रशस्तिमं वनस्कृधि। ओम হে মাতৃতমা, নদীতমা, দেবীতমা সরস্বতী, আমরা যেন বড় অপ্রশস্ত, অনুদার আমাদের প্রশস্তি ঘটাও মা। অপ্রশস্ত মানে অনুদার, আমাদের চেতনা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। বহির্বিশ্বের নানা অভিঘাতেই শুধু নয়, এর সঙ্গে মানসিক নানান দ্বন্দ্বের পীড়নেও আমরা ভুগছি। এই দ্বন্দ্বেরই একটি মূল সূত্র খুঁজতে গিয়ে বোধহয় আজকের এই ওয়েবিনারের বিষয়টিকে খুঁজে বের করেছেন উদ্যোক্তারা। সেটি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি অর ইনইকুয়ালিটি। এই বিষয়টি অর্থাৎ লিঙ্গ সাম্য ও বৈষম্য, এর যে প্রভাব আমাদের এই মানব সমাজ এবং জীবনে অতি প্রাচীন কাল থেকেই প্রত্যক্ষ হয়ে আসছে, তারই বোধহয় একটা পূর্বাপর ধারা অনুসন্ধানের জন্য আজকের এই বক্তৃতা চক্রের আয়োজন করা হয়েছে। আমি এটুকুই বুঝেছি। আমি যেহেতু প্রাচীন সাহিত্যের মানুষ, প্রাচীন সাহিত্য আমার বিশেষ বিষয়, তবে আধুনিক সাহিত্যে আমার আগ্রহ নেই এমনটি নয়। প্রাচীন সাহিত্যের বিশেষ বিষয় হিসেবে আমি বেদ নিয়ে পড়াশুনো করেছি এবং সে সঙ্গেই আমি একটি ধারাবাহিকভাবে প্রাচীন ভারতের বিশেষ করে যেটি নারী বিষয়ক অধ্যয়ন, যাকে এখন জেন্ডার স্টাডিজ বলা হয়, কিছুদিন আগেও যাকে উইমেন স্টাডিজ বলা হতো, সে বিষয়ে আমার খানিকটা কাজ করার সৌভাগ্য ঘটেছে। সেটা পড়াশুনো করার সৌভাগ্য ঘটেছে। আমি কতটা তাতে সত্যি করে আমি কি করতে পেরেছি জানি না, কিন্তু আমি নিজের মতন করে কিছু দেখেছি, কিছু পর্যবেক্ষণ করেছি এবং সেই পর্যবেক্ষণের কিছু ফসল আপনাদের কাছে উপস্থিত করতে চাই। আমার বিষয়টি হচ্ছে যে a few anecdotes, কয়েকটি কাহিনী প্রাচীন বৈদিক এবং ক্লাসিক্যাল সংস্কৃত সাহিত্য থেকে কয়েকটি কাহিনীর মাধ্যমে আমি তৎকালীন ভারতেই যে লিঙ্গ সাম্য বা বৈষম্যের ব্যাপারটি ছিল, কেমন ছিল তা একটু দেখাবার চেষ্টা করব। বিষয়টির কিন্তু পরিসর অনেকখানি এবং যদিও আমাকে বেশ অনেকটাই সময় দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি বোধহয় সবকিছু বলতে পারবো না যা বলা দরকার ছিল। এতটুকু সময়ে এই পরিসরে বোধহয় তা সম্ভব নয়। সে চেষ্টাও অপচেষ্টা হবে বলে মনে করি। প্রথমত আমাদের অধ্যক্ষ মহাশয় একটি চমৎকার কথা বলেছেন যে সাম্য এবং বৈষম্য বলতে ঠিক কি বোঝায়, এটা একটু বোধহয় পরিষ্কার হয়ে যাওয়া দরকার। সাম্য কথাটা বোধহয় অত সহজ নয় যতটা শুনতে সহজ। সাম্য বলেই আমরা বুঝে যাই একটা সমানের ভাব, কিন্তু সমান কি, কারা সমান? আমি সবাইকে সমান একথা বললে কি সকলের প্রতি সত্যি সমান সুবিচার করা হবে? তা বোধহয় নয়। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে নানা রকম কারণেই মানুষের মধ্যে প্রকৃতি বৈষম্য সৃষ্টি করেছে। তা গায়ের শক্তির জন্য হোক, কারণে হোক, অথবা মেধা বা আর্থিক অবস্থান, পারিপার্শ্বিক অবস্থান, জন্মগত অবস্থান, এই সমস্ত যা অনেক সময়ই মানুষের নিজের হাতে থাকে না, এরকম অনেক কিছু পরিপ্রেক্ষিতের মধ্যে মানুষকে যেন ফেলে দেওয়া হয়। এই ফেলে দেওয়ার পরে তাকে ক্রমশ এগিয়ে চলতে হয় এবং সেই এগিয়ে চলাটি যাতে মসৃণ হয়, সেজন্য রাষ্ট্র নামে একটি সুবৃহৎ যন্ত্র বা তন্ত্র তার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করে দেয়। রাষ্ট্র তো মানুষেরই সৃষ্টি, যাতে মানুষ বাঁচতে পারে এবং তার জীবন ও সম্পত্তি রক্ষা করে সুন্দরভাবে বাঁচতে পারে, অন্তত সর্বক্ষণ প্রাণের ভয়ে
ধাবিত না হয়ে সে তার মতন করে একটি পরিবার গঠন করে বাঁচতে পারে। এইটি বোধহয় খুব মূল দিক থেকে রাষ্ট্রের কর্তব্য, তাকে এই নিরাপত্তাটুকু জুগিয়ে দেওয়া। মূলত নিরাপত্তার কারণেই রাষ্ট্রতন্ত্রের সৃষ্টি, এবং শুধু তাই নয়, ব্যক্তিগত সম্পত্তির মালিকানা সুনির্দিষ্ট করার পিছনেও রাষ্ট্রের একটা বড় ভূমিকা বহু প্রাচীন কাল থেকেই ছিল বলে রাষ্ট্রবিজ্ঞানীরা অন্তত মনে করেন। তো যাই হোক না কেন, মানুষকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া যাতে সে বাঁচতে পারে, শুধু প্রাণে নয়, তার যা কিছু সম্ভাবনা সেই সমস্ত সম্ভাবনাগুলিকে নিয়ে সে এগিয়ে যেতে পারে, বিকশিত হতে পারে, তার সুযোগ সুবিধা করে দেওয়াই বোধহয় রাষ্ট্রযন্ত্রের প্রাথমিক কাজ। এবং সেখানে এই যে সাম্য বৈষম্যের ব্যাপারটা, সকলের জন্য সমান অধিকার, এই ব্যাপারটা বহু প্রাচীনকাল থেকেই কিন্তু অন্তত ভারতের মনীষীদের মনে এসছে। আমরা যে অথর্ববেদের সূক্তে পাই, যেখানে সাংমনস্য সূক্তে বলা হয়েছে, ঋষি অথর্বা প্রার্থনা করেছেন, সমানি প্রপা সমান অন্ন ভাগ সমানো অন্ন ভাগ, যেখানে সকলের জন্য সমান পানের জল থাকবে, সমান অন্নের ভাগ থাকবে, এইরকম একটা সমান ব্যবস্থা হোক। এটা খুব চমৎকার কথা। সমান অন্ন, সমান পানীয় জল দেহ রক্ষার জন্য তো দরকারি, কিন্তু ধরুন না কেন যে সমস্ত ব্যাপারে যদি চুলচেরা সমান ব্যবস্থা প্রত্যেকটি সমাজে, রাষ্ট্রের প্রত্যেকটি অধিবাসীর জন্য করা হয়, তাহলে তাতে সাম্য করা হবে কি বৈষম্য হবে, এটা একটু ভেবে দেখা দরকার। কারণ শারীরিক দিক থেকে যারা বেশি বলশালী, তাদের জন্য যে অধিকারটুকু পর্যাপ্ত, সেই সমান অধিকার হয়তো যারা সেই ব্যাপারে কম সম্পন্ন, তাদের জন্য সমান বলে বিবেচিত করা যাবে না। সেরকম মেধার দিক থেকেও একই পাঠ্যক্রম যদি অধিকারী অনধিকারী, আমি মেধার দিক থেকে বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল প্রাচীন ভারতে, যে পড়ানো হবে তো ভালো কথা, কিন্তু সেই পড়ার মতন যোগ্যতা ছাত্রের আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। এবং এখানে কোনো বঞ্চনা করা হচ্ছে কোনো একটি বিশেষ শ্রেণীকে, এরকম প্রশ্ন উঠতো না। কারণ সবার আগে বিষয়টি যা বহু মানুষের বহু যুগে শ্রমসাধ্য আহরণ, যে শাস্ত্র বা যে জ্ঞান ভান্ডার কে আহরণ করেছেন তারা, তাকে যথাযথভাবে গ্রহণ করা, রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালিত করা, এটি কিন্তু সেই জ্ঞান যারা আহরণ করতে আসবেন তাদের দায়িত্ব। কাজেই অনধিকারী যারা, যাদের তা গ্রহণের, ধারণের এবং সঞ্চালনের যোগ্যতা নেই, তারা সেই বিদ্যা লাভের উপযুক্ত নন, তাদের অধিকার নেই। এখানে যদি প্রশ্ন ওঠে যে এই তো একটা সাম্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে, সবাইকে কেন সমানভাবে পড়াশোনা করতে দেবে না, এটা বৈষম্য, তাহলে বলতে হবে যে এটা কিন্তু ভেবে দেখার কথা। এখানে যদি সমানভাবে সকলকে একটি অত্যন্ত দুরূহ জ্ঞান ভান্ডার, যা অতি সযত্নে রক্ষিত হয়ে এসছে, লালিত হয়েছে, পুষ্ট হয়েছে, তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বোধহয় সেই জ্ঞান ভান্ডারের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা একটু ভেবে দেখবেন। যার যতটুকু ক্ষমতা, যার যেদিকে প্রতিভা, সবার তো সমান নয়। যিনি হয়তো খুব ভালো কবিতা লেখেন, তিনি হয়তো খুব ভালো রান্না করেন না। যিনি খুব ভালো ভাবে কোনো ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন, তিনি হয়তো অন্য কোনো ব্যাপারে তার ক্ষমতার অভাব থাকতে পারে। কাজে প্রত্যেক মানুষেরই তো বিশেষ কিছু ক্ষমতা আছে, কিছু প্রতিভা আছে, সেই প্রতিভাগুলির সমানভাবে বিকাশ যাতে ঘটে, যে যার নিজস্ব প্রতিভা সমানভাবে যাতে বিকশিত করার মতন সুযোগ সুবিধা পান, তাকেই বোধহয় প্রকৃত সাম্য ব্যবস্থা বলা যায়। এ প্রসঙ্গে আমি মনে করব আমার আচার্য গৌরী ধর্মপালের লেখনীতে তিনি বলেছেন যে সাম্য ব্যাপারটা কিন্তু ভেবে দেখা, সাম্য মানে একটা লেভেল দিয়ে, একটা আইনের, একটা নিয়মের আওতা সবাইকে ফেলে দিলে যেটা হবে, সেটা বোধহয় ওই তাসের দেশের মতন ব্যাপারটাই হবে। একটা কৃত্রিম যান্ত্রিক অবস্থা, যেখানে প্রাণের যোগ থাকবে না, প্রতিভার বিকাশ হবে না, এবং মানুষের সত্যিকারের যেটা অগ্রগমন তা সম্ভব হবে না। তো এই সাম্য এবং বৈষম্য লিঙ্গ ভেদের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, এটা একটা বিরাট চর্চিত ব্যাপার, এবং এ ব্যাপারে আলোচনার শেষ সে প্রাচীনকাল থেকেই ছিল না। আমরা ঋগ্বেদের যুগে দেখব গিয়ে যে
যা যা অধিকার সুযোগ সুবিধা সেখানকার পুরুষেরা ভোগ করছেন তা কি হুবহু তৎকালীন নারীরাও ভোগ করছেন? এবং অনেকের কাছে শুনি যে কেউ কেউ বলেন, অন্তত মনে করেন তারা তাদের পঠন পাঠনের ভিত্তিতেই মনে করেন যে ঋগ্বেদের যুগে অন্তত নারীরা পুরুষের সমান অধিকার ভোগ করত, একেবারে সমান ছিল তাদের অধিকার। এটা শুনতে খুব ভালো, কিন্তু আমরা যদি গ্রন্থগত আহ, যা আমাদের তথ্য তা যদি আমরা খুঁটিয়ে দেখি, তাতে বোধহয় এই ব্যাপারটা সর্বাঙ্গীনভাবে মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, পরবর্তীকালের ভারতের নারীদের তুলনায় ঋগ্বেদের যুগে নারীদের নানান বিষয়ে পুরুষের প্রায় সমতুল কিছু কিছু অধিকার তো ছিলই, কিন্তু ভুলে গেলে চলবে না যে পুরুষ চিরকালই শারীরিক বলে অধিক বলিয়ান নারীর চেয়ে। কাজে তাদের সমতুল হতে পারা যতই তাকে রাষ্ট্র বা সমাজ ব্যবস্থার সুযোগ করে দিক না কেন, তা বোধহয় নারীর পক্ষে সম্ভব ছিল না প্রাকৃতিক কারণেই। এখন যেটা একবার যে যতটা শোনা যায় যে ঋগ্বেদের যুগে মেয়েরা পুরুষ সমান অধিকার ভোগ করতো কিনা, সেটা আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে বিষয় অনুযায়ী দেখতে পারি। প্রথমত, পরিবারে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে কোনো ভিন্নতা করা হতো কিনা, উভয়ই পরিবারের কাছে সমান আকাঙ্ক্ষিত ছিল কিনা, উভয়ের শিক্ষা ব্যবস্থার কোনো ভিন্নতা ছিল কিনা, উভয়ের লালন পালনে কোনো ভিন্নতা রক্ষিত হতো কিনা, এবং পরবর্তীকালে যেটা এখনকার একটা বড় আলোচনার জায়গা, যেটা দিয়ে নাকি অনেক কিছুই স্থিরীকৃত হয়, যে ধনে, পৈতৃক ধনে বা অন্যভাবে অর্জিত ধনে নারীর অধিকার কতটা ছিল, পুরুষের সমান কিনা, এইসব প্রশ্নগুলো এসে পড়ে তাদের সাম্য বৈষম্য বিচারের ক্ষেত্রে। শুধু তাই নয়, সে সঙ্গে আরো কয়েকটি জিনিস দেখতে হয়, যে পরিবারে নারীর অবস্থান কি পুরুষের সমান গুরুত্বপূর্ণ ছিল, বা দাম্পত্যে দাম্পত্যে নারীর ইচ্ছা, তার যৌন অধিকার কি পুরুষের সমান ছিল। এই নানা রকম প্রশ্নই কিন্তু এই উভয় লিঙ্গের সাম্য বৈষম্যের তুলনামূলক আলোচনার মধ্যে এসে পড়তে বাধ্য। এখন এত কিছু বলার সময় তো হবে না, আমি কিছু কিছু উদাহরণ দিয়ে দু একটি ক্ষেত্রের উল্লেখ করে, কারণ আমাদের কাছে কোনো তত্ত্ব সেভাবে তো নেই, আমাদের কাছে আছে একটা বৃহৎ সাহিত্য যার নাম বৈদিক সাহিত্য। তার মধ্যে আমরা ঋগ্বেদকে বেছে নেব, কারণ ঋগ্বেদ সব থেকে বেশি, ঋগ্বেদ এবং অথর্ববেদ দুয়ের মধ্যে অনেকটা অংশই এক, ঋগ্বেদের বহু অংশই অথর্ববেদে পুনরাবৃত্ত হয়েছে। এই দুই বেদে আমরা কিন্তু মানুষের জীবনযাপনের কথা সব থেকে বেশি পরিমাণে পাচ্ছি। আর এর বাইরে যে আরো দুটি বেদ, যজুর্বেদ এবং সামবেদ, যজুর্বেদে কিন্তু প্রধানত এই ঋগ্বেদের যে মন্ত্রগুলি তার বিভিন্ন যাগযজ্ঞে প্রয়োগের কথা বলা আছে। তবে তার সঙ্গে আরো নতুন কথা, শুধু যাগযজ্ঞের কথাই নয়, অনেক দার্শনিক তত্ত্ব এবং অনেক তথ্য তৎকালীন জনজীবন সম্পর্কে আমরা যজুর্বেদ থেকেও পাই। তার গুরুত্ব অপরিসীম। তার সঙ্গে আমরা যে সামবেদ পাই, পাশাপাশি সামবেদে আমরা কিন্তু নতুন কিছুই পাই না। সামবেদে প্রায় পুরোটাই ঋগ্বেদের মন্ত্রগুলির উপর সুর প্রয়োগ করে, সেটা আসলে গান, যেমন আমাদের গীতবিতান কবিতায় আর স্বরবিতান তার স্বরলিপি গান, সেরকমই ধরুন ঋগ্বেদ আর সামবেদ, বোঝার সুবিধার জন্য বললাম। তো এই ঋগ্বেদকেই প্রধানত আশ্রয় করছি, কারণ ঋগ্বেদ সব থেকে মান্য, অভ্যর্থিত বলা হয়েছে তাকে, সব থেকে বেশি পূজিত ও মান্য, তার উপরেই নির্ভর করে আছে বাকি তিনটি বেদ। তো এই ঋগ্বেদে আমরা দেখছি যে নারী এবং পুরুষের অধিকারের যে সাম্যের কথা হচ্ছে তা বৈষম্য। যেমন একদিকে কথা বললাম, তারা মনে করেন যে সে সময় সম্পূর্ণ সাম্য ছিল স্ত্রী ও পুরুষের, তাদের অধিকার সমান ছিল, কিন্তু সেরকমই আর আরেকটি মতবাদ আছে, সেটিও নেহাত কম জনপ্রিয় নয়, যে সেখানে যথারীতি মেয়েদের অত্যন্ত হীন অবস্থা ছিল এবং প্রায় সর্বক্ষেত্রেই তারা বঞ্চিত হয়েছে, তাদের অধিকার, তাদের ন্যায্য পাওনাগণ্ডা তাদেরকে দেওয়া হয়নি। এই ব্যাপারটি ও একটা অতিশয়োক্তি। এই দুই অতিশয়োক্তির একটা সামঞ্জস্য করলে পরে, এবং সেটা তথ্যগত হওয়াই কাম্য,
যে কোনো গবেষণায় যেমন তাই হয় যে তথ্যের উপর আমাদের ভিত্তি করে এগোতে হয়, যদিও তথ্য যে আমাদের কতটা দেখাচ্ছে আর কতটা আড়ালে রাখছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যায় না, বিশেষ করে এরকম একটি প্রাচীন সাহিত্য যার বয়স আজ থেকে অন্তত পক্ষে ৩,৫০০ বছর এর প্রাচীন। তো যাই হোক, আমরা দেখছি যে ঋগ্বেদে মেয়েদের কথা কিভাবে আসছে। এটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার যে ঋগ্বেদ একটা এমন গ্রন্থ যাকে ধর্মগ্রন্থ বলেই মান্যতা দেওয়া হয় আজকের পৃথিবীতেও। তো পৃথিবীর সব প্রাচীন ধর্মগ্রন্থগুলির মধ্যে ঋগ্বেদে আমরা দেখি ২৭ জন নারী ঋষির নাম প্রাচীন পঞ্জিকাগুলিতে, তথ্যপঞ্জিগুলি যেগুলো মানে ইন্ডেক্স, হ্যাঁ, সেই অনুক্রমণিকায় ২৭ জন নারী ঋষি বা নারী মন্ত্রদ্রষ্টার নাম উল্লিখিত হয়েছে। এবং খুঁজে দেখলে দেখবো শুধু ৮৭ নয়, সংখ্যাটা আরো বাড়বে। মোট সংখ্যাটা ৩১ জন নারী ঋষির উল্লেখ আমরা ঋগ্বেদে পাচ্ছি, যারা মন্ত্রের দ্রষ্ট্রী, যাকে বলে আপনাদের বুঝতে সুবিধে রচয়িত্রী। মন্ত্র রচনা করেছেন তারা, কিন্তু মন্ত্র তো রচনা করা হতো এটা বলা হতো না ট্রেডিশনালি। ভাবে মনে করা হয় যে ঋগ্বেদ, বৈদিক সাহিত্য, পুরো বেদই হচ্ছে একটা রিভিলড সেক্রেড লিটারেচার। যে কোনো পবিত্র ধর্মগ্রন্থের মতোই তাও হচ্ছে রিভিলড লিটারেচার, দৃষ্ট, তা রচিত নয়, তা ঈশ্বরের বাণী এবং তা মনুষ্য কর্ণে শ্রুত এবং উচ্চারিত, মনুষ্যের দ্বারা তা পরিবেশিত। এখন ব্যাপারটা যাই হোক না কেন, আমরা ধরে নিচ্ছি যে এই মন্ত্রগুলির কর্তা রচয়িতা যারা ঋষি তারাই। তো এরকম ঋষির সংখ্যা, নারী ঋষির সংখ্যা আমরা ঋগ্বেদে দেখছি ৩১ জন। তার মধ্যে সবাই হয়তো রক্ত মাংসের মানবী নন, কিন্তু তাহলেও নেহাত একেবারে কমও নন। অন্তত ১৪ জনকে আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারি যে এরা রক্ত মাংসের মানবী ছিলেন। এখন এই মানবীরা তারা ঋগ্বেদের মন্ত্র দর্শন করছেন এবং বর্তমান যারা হিন্দু বলে নিজেদের পরিচয় দেন এবং প্রাচীনকালে যারা সনাতন পন্থী বা সনাতন ধর্মের ধারক বলে জানতেন নিজেদের, তাদের পবিত্রতম মান্যতম যে গ্রন্থ সেই ঋগ্বেদের রচয়িতা হিসেবে আমরা কিন্তু এই নারী ঋষিদের পাচ্ছি, যা কিনা পৃথিবীর তাবৎ এইরকম প্রাচীন কোন ধর্মে বিরল পাওয়া যায় না, একেবারেই যায় না। তো নারীদের এরকম স্থান দেখে যে খুব আমরা উল্লসিত হয়ে উঠবো যে ঋগ্বেদের নারীরাও মন্ত্র রচনা করেছিলেন, কাজেই তারা সর্বার্থে পুরুষের সমান অধিকার ভোগ করতেন, এটা হয়তো নয়। কারণ আমরা যদি এই নারী ঋষিদের রচনাগুলি খুঁটিয়ে দেখি তাহলে দেখবো যে সেখানে কিন্তু তাদের মুখে উচ্চারিত হয়েছে নানান বঞ্চনা এবং দুঃখের কথা, যেটি তাদের কেবল নারী হিসেবেই হয়তো ভোগ করতে হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঘোষার কথা। ঘোষা, কাক্ষীবতী ঘোষা, কক্ষীবান ঋষির কন্যা। তিনি শোনা যায় বহু বছর বয়স অব্দি, প্রায় ৬০ বছর বয়স অব্দি তিনি অবিবাহিত অবস্থায় বাপের বাড়িতে ছিলেন। অমাজুরা বলেছেন তিনি নিজেকে। বাড়িতে থাকতে থাকতে তিনি জীর্ণ হয়ে গেছেন, বুড়িয়ে গেছেন। তিনি অশ্বিদ্বয়ের কাছে প্রার্থনা করেছেন তাকে যেন বীর স্বামী ও পুত্র লাভের বর দেন তারা। এবং এটাও বলেছেন, আমাদের প্রাচীন কাহিনী সূত্রগুলি রক্ষা করেছে এই ব্যাপারটি, যে ঘোষার নাকি একটি ত্বক রোগ ছিল, ত্বক দোষ ছিল এবং সেই জন্য তার বিয়ে হচ্ছিল না। তার এই রোগ মুক্ত করে অশ্বিরা তাকে, যাদের আমরা পরবর্তীকালে অশ্বিনী কুমার বলে জানি, দেববৈদ্য, তো তাদের কিন্তু বেদে অশ্বিনৌ, অশ্বী, তারা অশ্বীদ্বয় এই জোড়া দেবতা, যাদের অন্য নাম না সত্য, এরা তাকে যেন বর দেন তার রোগ মুক্তির এবং তাকে তার প্রার্থিত স্বামী এবং সন্তান দেন। এই কথাগুলি যখন ঘোষা বলছেন, বলার সময় কিন্তু তিনি বলেছেন তার নিজের দুঃখের কথা, যে তাকে তার জ্ঞাতিরাও নিচু চোখে দেখে। অনাপি রজ্ঞা অসজাত্যামতি, তার জ্ঞাতিরা, তার আত্মীয় স্বজনরা তাকে মনে করে যে তিনি একেবারেই তুচ্ছ, তিনি কিছুই জানেন না, তার কোনো অধিকারই নেই, তাকে মানুষ বলেই জ্ঞান করে না, বাংলায় বলতে গেলে সংক্ষেপে এরকমই। তাকে অত্যন্ত হেনস্থা শিকার হতে হয় পরিবারে, কারণ তার স্বামী নেই, পুত্র নেই।
স্বামী পুত্র যাদের নেই তাদের অবীরা বলা হয়। অনেকেই হয়তো মনে আছে, এক এক কথায় প্রকাশ করো তো আমাদের ছোটবেলায় করতে হতো। এই অবীরা শব্দটির উল্লেখ আমরা পাচ্ছি কার কবিতায় জানেন? স্বয়ং ইন্দ্রাণী, ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী। তিনি ঋগ্বেদের 10-86 সংখ্যক সূক্তে বলছেন ইন্দ্রকে, এই সূক্তটি ইন্দ্র ইন্দ্রাণী বৃষাকপি সূক্ত বলে পরিচিত, একটি কথোপকথনাত্মক সূক্ত। সেখানে ইন্দ্রাণী তার স্বামীকে বলছেন যে বৃষাকপি, যে তার স্বামী ইন্দ্রের একজন ভক্ত, তখন সেই বৃষাকপি তার সঙ্গে অশিষ্ট আচরণ করে। কেন? সে নাকি তাকে অবিরামী মান্যাতে, মনে করে, এমন ভাব দেখায় যেন ইন্দ্রাণীর পতিপুত্র কেউ নেই, তিনি একেবারে অরক্ষিত, তাকে রক্ষা করার কেউ নেই। এই যে একটা ইনসিকিউরিটি, পতিপুত্র না থাকলে মেয়েদের সঙ্গে যেমন খুশি ব্যবহার করা যায়, এই যে একটা আতঙ্ক, এটা আমরা কিন্তু ঋগ্বেদের ঋষিকাদের মন্ত্রে উচ্চারিত হতে দেখছি। তাহলে কি আমরা এটা মনে করতে পারি যে তাদের জন্য একটা আদর্শ ব্যবস্থা ছিল, যে আদর্শ ব্যবস্থাটা সকলের সমান নিরাপত্তা বিধান করতে? হয়তো অত প্রাচীনকালে সেটা সম্ভবপরও ছিল না, যখন প্রতিনিয়ত মানুষকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আহ বেঁচে থাকতে হয়। সেখানে আহ একেবারে সকলে একটা আদর্শ নিরাপদ আশ্রয়ে, রাষ্ট্রীয় হোক বা সামাজিক আশ্রয়ে থাকতে পাবে, এটা ভাবা কঠিন। যাই হোক, সেখানে মেয়েরা শারীরিকভাবে দুর্বল বলে তাদের এই বিপদটা বেশি ছিল, যে কারণে তাদের সবসময় প্রয়োজন হতো একজন রক্ষকের, একজন বীর স্বামী, বীর সন্তানেরা, বীর পুত্রেরা। যে কারণে বিবাহ সূক্তে বারবার দেখি যে নববধূকে আশীর্বাদ করা হচ্ছে যে তুমি 10টি পুত্রের জননী হও। শুধু তাই নয়, তার সঙ্গে তাকে এটাও বলা হচ্ছে যে পতি মে একাদশং কৃধি, তোমার পতিদেবতাকেও তোমার সন্তানের মতোই, একাদশ সন্তানের মতন তাকে রক্ষা করো, তাকে দেখে শুনে রেখো। তাহলে এখানে কিন্তু পারস্পরিক দেখাশোনার কথা আসছে। যেমন পতি বাইরের বিপদ থেকে পত্নীকে রক্ষা করবেন, সেরকম পত্নীও তার মায়ায়, স্নেহে, যত্নে পতি সংরক্ষণের ব্যবস্থা করবেন। এটাও তো সংরক্ষণ। বাড়িতে সে যদি রক্ষিত না হয় তাহলে সে আর বাইরে লড়বে কি করে? কিন্তু শুধু কি মেয়েরা ঘরেই থাকতো? তাদের কি বাইরে কোনো ভূমিকাই ছিল না? আমরা ঋগ্বেদেই পাচ্ছি দুজন বীর নারীর কথা। দুজন কেন, তিনজন। দুজনের কথা বলেনি, দুজনেই দুই রাজার রানী। একজনের নাম বিশকলা আর একজনের নাম মুদগলা আনী। এই দুজনেই তাদের স্বামীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন এবং খুব বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এটাও শুনতে পাই ঋগ্বেদে আর কি অশিরদয়ের উদ্দেশ্যে সূক্তে, যে বিশকলার নাকি যুদ্ধের পা কাটা গিয়েছিল, তার বাম উরু থেকে বাকি পাটি কাটা যায় এবং অসিরা এসে সেখানে তার লোহার পা লাগিয়ে তাকে সুস্থ করেন। তো এতটাই যুদ্ধ করা হতো যে তার অ্যাম্পুটেশন হয়ে যেত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাদ চলে যেতে পারত, এত ভয়ানক যুদ্ধে তারা অংশ নিতেন। শুধু তাই নয়, আমরা পাই আরো একটি কাহিনী, মুদগলানির কথা তো বললাম, তিনিও যুদ্ধ করেছিলেন তার স্বামীর সঙ্গে একসঙ্গে এবং জিতেও ছিলেন যুদ্ধে। তাই আমরা শশীয়সীর কথা, ইনি রাজা তরন্তের স্ত্রী, তিনি আবার একদম অন্য একজন, একটি ব্রাহ্মণ পুত্র, তার নাম শ্যাবাস্য, তাকে তার মনোমতো পত্নী লাভের জন্য সাহায্য করেছিলেন যুদ্ধে এগিয়ে গিয়ে তার সঙ্গ দিয়ে। তো যুদ্ধেও তাদের কিন্তু অংশ থাকতো, যদিও কম, কারণ আমরা দেখি যে ইন্দ্র সূক্তে বলা হয়েছে যে এই যারা অনার্য জাতির নাক ছোট, এই অনার্য কথাটা কিন্তু জাতি হিসেবে নেবেন না, এটা একটা সংস্কার, আমি ওই বিতর্কেই যাচ্ছি না। যাই হোক, এক শ্রেণীর এই দাস, অনার্য কথাটা সেই মন্ত্রে নেই, যেটা কথা বলছি, দাসেদের কথা বলা হয়েছে। দাস যারা, তারা তাদের সৈন্যবাহিনীতে তাদের মেয়েদেরও সামিল করে, এটা বলে একটা ব্যঙ্গ করা হয়েছে, বিদ্রুপাত্মক দৃষ্টিতে এটা দেখা হয়েছে যে মেয়েরা ওদের সৈন্য দলে রয়েছে। আবার উল্টো দেখা যেতে পারে যে ওদের সৈন্য দলে যারা রয়েছে তারা একেবারে বলহীন নারীর মতনই বলহীন ওদের সেনা। এটারও এই অর্থ হওয়া অসম্ভব নয়। তো যাই হোক, তা প্রত্যক্ষে হোক আর পরোক্ষে হোক, মেয়েদের যুদ্ধে অংশ নেওয়ার কথা কিন্তু একটা হয়েছে। শুধু সেখানেই নয়, শুধু যুদ্ধ নয়, বা আমরা দেখি যে একজন ঋষি বলছেন যে
আমি কবি, আমার বাবা সুতোরের কাজ করেন, আমার মা জাঁতা পেশেন, তাহলে মা যে জাঁতা পেশেন তিনি সেটা বৃত্তি হিসেবে নেন। যজুর্বেদেও এমন অনেক বৃত্তির কথা বলা আছে। মেয়েরা ঝুড়ি বুনতেন, কাপড় রং করতেন, আর অন্যান্য কাজ করতেন। আমরা পাই নর্তকীদের কথা, তারা জীবিকা নির্বাহের জন্য এই জীবিকা বেছে নিয়েছিলেন। কাজেই কাজ করে উপার্জন করে নিজেকে বাঁচিয়ে রাখা এইটা ঋগ্বেদের সময়ে অসম্ভব ব্যাপার ছিল না। এটা স্বীকৃত ছিল এবং হতো, তার উল্লেখ আমরা ঋগ্বেদের মধ্যেই পাচ্ছি। এছাড়াও যেটাকে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি বলে সেটার উল্লেখ তো আমরা দেখছি, সেটার প্রমাণ তো নারী ঋষিদের রচনাতেই প্রমাণ জল করছে যে যথেষ্ট তারা মেধার দিক থেকে এগিয়েছিলেন, শিক্ষার দিক থেকেও তারা যথেষ্ট অগ্রসর ছিলেন, নইলে তারা মন্ত্রের রচয়িত্রী হতে পারতেন না, যে মন্ত্র কিনা ছন্দবদ্ধ, যাতে রয়েছে বহু পুরা কাহিনীর উল্লেখ, যাতে রয়েছে বিশেষ কাব্যকলার প্রকাশ। এই ব্যাপারগুলি আয়ত্ত করা, কিন্তু একে আমরা কোনোভাবেই ফোক লিটারেচার বলতে পারি না। ফোক লিটারেচার হলে সেটা স্বাভাবিকভাবে যারা অত শিক্ষিত নন তারা মুখে মুখে রচনা করতে পারেন, কিন্তু এই রচনার গুণগত মান বিশ্লেষণ করলে এগুলিকে ফোক লিটারেচার সর্বার্থে বলা যাবে না। সর্বার্থে এই জন্য বললাম, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ফোক এলিমেন্টস আছে, হ্যাঁ, কিন্তু এগুলিকে কেবলই লোক সংস্কৃতি ইত্যাদি বলে কিন্তু তাকে তার গুণগত মানে কাব্যকৃতিকে তার ছোট করে দেখা যাবে না। অবশ্য ছোট করা এগুলো আমি খুব সাবজেক্টিভ কথা বলছি, আমার বলা উচিত নয়। লোক সংস্কৃতি বা ফোক লিটারেচার কোনোভাবেই ছোট নয়, তার অসাধারণ জায়গা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু যেটা প্রশিক্ষিত দক্ষতা, সেটা যে ঋগ্বেদের মন্ত্র রচয়িত্রী নারীদের ছিল তা নিঃসংশয়ে বলা যায়। এবং আমরা সেই পারদর্শিতা দেখি ঋগ্বেদের অন্যতম দার্শনিক সূক্ত, যেটি দেবী সূক্ত নামে প্রসিদ্ধ বা বাক সূক্ত নামেও, তার রচয়িতা কিন্তু একজন নারী, আম্ভৃণী বাক। হ্যাঁ, এবং সেটিকে অবশ্যই ঋগ্বেদের একটি অন্যতম শ্রেষ্ঠ কাব্য তথা দার্শনিক কবিতা নিদর্শন বলে ধরা হয় আজ পর্যন্ত। তা এইরকম পর্যায়ে গিয়ে যারা কবিতা লেখেন তারা সামান্য নন, তাদের বুদ্ধিবৃত্তি, মেধা, কোনো দিক থেকে তারা যে পশ্চাৎবর্তী ছিলেন পুরুষের, এটা মনে করা যায় না। এবার আমরা আসতে পারি ধর্মাচরণের সাম্যের প্রশ্নে। ধর্মাচরণে নারীর অধিকার কিরকম ছিল? এটা খুব পরিষ্কার কথা যে বৈদিক যে ধর্ম আচরণ, যার প্রধানত প্রকাশ আমরা ঘটতে দেখি যজ্ঞানুষ্ঠানের মধ্যে, সেই যজ্ঞ জিনিসটাই এমন ছিল যে বিবাহিত না হলে কিন্তু কেউ যজ্ঞ করতে পারতেন না। পুরুষই বাকি, নারী বাকি। পুরুষ যজমান, কিন্তু তিনি একা কখনো বিবাহিত না হলে বা বিবাহিত হলেও পত্নীকে না নিয়ে যজ্ঞ করতে পারতেন না। কেবল বিবাহিতেরই যজ্ঞে অধিকার ছিল, এটা মনে রাখতে হবে। পতি এবং পত্নী একটি ইউনিট, একটি একক, একটি পরিবারের মূল, এবং তাদের এই সংযুক্তি নতুন বংশধারার জন্ম দেয়, যা তাদের বন্ধনকে রক্তের বন্ধনে আবদ্ধ করে। এবং এই ব্যাপারটি যে একদম অপরিচিত, যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের থেকে একটা নতুন রক্ত, একটা নতুন জন্ম, একটা নতুন বংশধারা সৃষ্টি হচ্ছে, সেই ব্যাপারে কতটা যত্ন নিতে হবে এ ব্যাপারে আমরা দেখি বেদে যথেষ্ট বিধিনিষেধ এবং মানামানি ছিল। কিন্তু সেগুলো তো অনেক ভেবেচিন্তে করা বিধিনিষেধ। এই বিধিনিষেধের বাইরে কি সমাজ এই অন্যরকম কিছু ছিল না? চিরকালই ছিল, যেমন এখনো আছে। যেমন বিবাহ প্রথা থাকলেও এখনো বিবাহ বহির্ভূত সম্পর্ক সমানেই চলে আসছে, সেরকম ঋগ্বেদের সময় তা অজানা ছিল না। আমরা বহু উল্লেখ পাই বিবাহ বহির্ভূত সম্পর্কে। তো এই সম্পর্কগুলির জন্য কিন্তু নারীকে একা দায়ী করা হতো না। সে কেবল নিন্দনীয় হচ্ছে তা নয়, বরং যে অভিযোগ বা ক্লেশ, সেটি কিন্তু পুরুষটির উদ্দেশ্যেই বলা হচ্ছে। যার, জারিনী শব্দও আছে, যার এবং জারিনী, এরা উপপতি উপপত্নী, কেউ কারোর বৈধ পতিপত্নী নয়, কিন্তু তারা মিলিত হচ্ছে, তাদের দেখাশুনো হচ্ছে এবং তাদের সন্তানাদি হচ্ছে, সেরকমও উল্লেখ আমরা ঋগ্বেদের মধ্যে পাচ্ছি। কাজেই সমাজে একটা বিধি নিষেধ, একটা নিয়ন্ত্রিত ধারা, যা সমাজের
অনেক বৃহত্তর মঙ্গল সাধনের উদ্দেশ্যে রচিত, সৃষ্ট, নির্মিত। তার পাশাপাশি মানুষের প্রবৃত্তিবশত যে ধারা, তাও কিন্তু অজ্ঞাত থাকেনি বা অনুল্লিখিত থাকেনি ঋগ্বেদের কবিদের কাছে, মানে তাদের রচনায়। আমরা দেখতে পারি এই পরিবারে নারী এবং পুরুষের অধিকারের সাম্য বৈষম্যের ব্যাপারে একটা কনসেপচুয়াল ইকুয়ালিটি ছিল, অর্থাৎ ভাবগত একটা সাম্য তো স্বীকৃত হতোই দম্পতি এই শব্দটির মধ্যে দিয়ে। দম্পতি এই যে পদটা, এটা দ্বিবচনে আছে এবং এটির একেবারে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দম, একটি বৈদিক শব্দ, এর মানে গৃহ, আর পতি শব্দটা দ্বিবচনে আছে, পতি মানে মালিক, ওনার। হ্যাঁ, তাহলে গৃহের অধিকর্তা এবং অধিকর্ত্রী, একটি বাড়ির দুজন মালিক। হ্যাঁ, এবং পতি শব্দ মালিক অর্থাৎ কিনা কো ওনার, তারা দুজনেই সমানভাবে বাড়ির মালিক। এখানে কেউ বড় কেউ ছোট, কারোর ভাগ বেশি কারোর ভাগ কম, এইটুকু অন্তত এই পদটির মধ্যে নেই। কার্যত যাই হোক না কেন, হ্যাঁ কার্যত যাই হোক না কেন বলে থেমে গেলেও হবে না, একটু সেদিককার আভাসও দিতে হবে। কার্যত ব্যাপারটা কিরকম ছিল আমরা দেখছি যে যজ্ঞ বা ধর্মাচরণের ক্ষেত্রে তো পত্নীর ভূমিকা ছিলই। এবং এটা মনে রাখবেন যে যে বৈদিক যজ্ঞে প্রধান ব্যাপার যে ছিল উৎসর্গ বা আহুতি, সেই আহুতিটি যজমান নিজের কোষ থেকে, নিজের ভান্ডার থেকেই করছেন, দেবতার উদ্দেশ্যে দিচ্ছেন বা ঋত্বিকদের উদ্দেশ্যে যা দক্ষিণা দিচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু পত্নী দেখে দিলে তবেই হতো। পত্নী দেখে দেবেন, আর্য অবেক্ষণ করবেন, অর্থাৎ দেবতাকে দেওয়া হচ্ছে যে ঘি, সেই ঘিয়ের পাত্রটি পত্নী দেখে না দিলে, তাকিয়ে দেখে না দিলে সেখান থেকে কিন্তু আহুতি দেওয়া যেত না। কাজে এইগুলিতে অন্তত ঘর সংসারের গৃহস্থালির যে উপকরণ, যে সম্পদ, তাতে পত্নীর একটা অধিকার তো স্বীকৃত হচ্ছেই। সেই সঙ্গে দেখুন পাশাপাশি আরো কতগুলো জিনিস আমরা পাই যাতে যাতে মনে হতে পারে যে এগুলো পত্নীর জন্য বিশেষ ব্যবস্থা, এতে তো পুরুষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, মেয়েদের কিছু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু এই বিশেষ সুবিধাগুলো দেওয়ার কারণ এটাই যে তাদের অবস্থানটা পরিবারের মধ্যেও পুরুষের সমান ছিল না। এ কারণে আমরা দেখি যে বিবাহের সময় তৈত্তিরীয় সংহিতা বলেছেন যে পারিনার্য বলে একটি ব্যাপার, পরিণয়ের সময়, বিবাহ বা পরিণয়ের সময় পত্নীকে যে উপহার দেওয়া হয়, যে ধন দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে পারিণাইয়া। এই পারিণাইয়ার উপরে পত্নীর সম্পূর্ণ একচ্ছত্র অধিকার, এটি তৈত্তিরীয় সংহিতা বলেছেন। কিন্তু বললে হবে কি, কার্যত আমরা কি দেখি, সেই পারিণাইয় কিন্তু যতই তার জিনিস হোক না কেন, আলটিমেটলি সেটিকে যদি তিনি বিক্রি করতে চান বা একেবারেই তার উপর সত্য, মানে সেটাকে নিজের কোনো কাজে লাগাতে চান, তাকে কিন্তু পতি দেবতার একটি অনুমতি নিতে হয়। এবং এটা অনেকটা এরকম যে সমস্ত অধিকার দিয়ে আবার সবকিছু কেড়ে নেওয়া হলো, এই সব তোমার বলে হলো, হ্যাঁ তোমার, কিন্তু বলে খেও আর কি, বলে নিও, তাহলে আর তোমার কি করে হলো, এই প্রশ্ন তো উঠবেই। এছাড়া আমরা দেখি যে বহতু বলে একটি ব্যাপারের উল্লেখ ঋগ্বেদের বিবাহ সূত্রে। বহতু হচ্ছে যৌতুক। সূর্যার বিবাহ হচ্ছে, সূর্যা যাচ্ছেন ঘরে, সবিতা প্রচুর তার মেয়ের জন্য বহতু পাঠিয়েছে, সেই বহতু গুলো অর্থাৎ উপঢৌকন, যৌতুক গুলি গরুর গাড়িতে করে চলেছে সূর্যার গাড়ির আগে আগে। তো এই ব্যাপারগুলো যে আলাদা করে বলা হচ্ছে, বা আরো একটু কিছুকাল পরেই আমরা স্ত্রীধন শব্দটির উল্লেখ পাবো। এই মেয়েদের জন্য একটা আলাদা করে যে ধন বরাদ্দ করে দেওয়া হচ্ছে এবং তাতে তাদের একচ্ছত্র অধিকার অন্তত আইডিয়ালি মেনে নেওয়া হচ্ছে, এর প্রয়োজন কেন পড়েছিল এই জন্য যে যদিও নামও তো তারা ছিলেন পারিবারিক সম্পত্তির সমান অংশীদার, কিন্তু কার্যত বোধহয় তা নয়। যতদিন স্বামী জীবিত ততদিন তারা সমানভাবেই হয়তো ভোগ করছেন, হয়তো সেদিক থেকে কোনো গোলমাল না থাকে, কোনো পত্নীর অসুবিধে হচ্ছে। কিন্তু স্বামী মারা যাবার পর বিধবা পত্নী কি পরিবারের যে ধন তিনি তার স্বামীর সঙ্গে ভোগ করছিলেন, মালিক হয়েছিলেন, সেটা কি সেইভাবেই ভোগ করতেন, প্রশ্নটা জাগে। এবং এ ব্যাপারে খুব সুনির্দিষ্ট উত্তর পাওয়া মুশকিল। আমরা নানা রকম আলোচনা দেখি, নানা রকম উক্তি প্রত্যুক্তি দেখি, আমরা দেখি কন্যার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের প্রশ্নটিকেও। এবং সেখানে আমরা লক্ষ্য করি যে অতি প্রাচীনকালে
অ্যাটলিস্ট আজ থেকে 2500 বছর আগে যখন যাস্কু তার নিরুক্ত রচনা করছিলেন, তখনই তিনি প্রাচীনদের বিবাদ বিতর্ক বলে উল্লেখ করেছেন যে কন্যা সন্তানের দায়াদ্য থাকবে কিনা, অর্থাৎ পৈতৃক ধনের অধিকার থাকবে কিনা, এই নিয়ে তার পূর্বাচার্যরাই অনেক বিতর্ক করে গেছেন। একদলরা বলছেন যে পৈতৃক ধনে কন্যা সন্তানের পুত্র সন্তানের সমান অধিকার থাকবে, কারণ উভয়ই অপত্য, দুই একইভাবে পিতামাতা থেকে জাত। আবার আরেক দল বলছেন না, থাকবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যাপারে তারা এই দুই দলই ঋষি বিশ্বামিত্রের একটি মন্ত্রকে কোট করেন, একই মন্ত্রকে, কিন্তু মন্ত্রটার ভাষা এত প্রাচীন যে তার একেবারে সুনির্দিষ্ট অর্থ কি তা বোঝা কঠিন। এবং ওই যে বলতে গেলে একটু অস্পষ্টতা, তার সুযোগ নিয়ে এই দুই দল তাদের বক্তব্যের প্রমাণ হিসেবে বেদের ওই মন্ত্রকে দাঁড় করায়। তো যাই হোক না কেন, বোঝা যায় যে এই ব্যাপারটা অত্যন্ত প্রাচীন কাল থেকে একটা তর্কের বিষয় যে মেয়েরা বাবার ধন পাবে কিনা। অনেক তর্ক বিতর্কের পরে যা সিদ্ধান্তে পৌঁছানো গেছে, এই বাবা এই বলতেই সময় চলে গেল, আর তো কিছু সময় নেই, আমার তো কিচ্ছু বলা হলো না। খুব খারাপ বললাম আমি আর কি। আমার তো বৈদিক যুগে আটকে রয়েছি, আমি তো বৌদ্ধ যুগ বলতাম, আরো বলতাম। আচ্ছা, আমি একটু আউটলাইন দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এই যে বলছিলাম যে আমাদের মেয়েদের অধিকারের কথা ধনে, এইটাই দাঁড়ালো শেষ অবধি যে সমস্ত মেয়েদের ভাইরা আছে তাদের বিয়ে দেওয়াটাই তাদের ভাগ হয়ে যাওয়া। তাদের বিয়ে হচ্ছে, তারা পতির ঘরে চলে যাচ্ছে, তাদের আর পৈতৃক সম্পত্তিতে ভাগ নেই। কিন্তু যদি কোনো অভ্রাতৃকা কন্যা থাকতো, যে ভাই ছাড়া কোনো মেয়ে, সেক্ষেত্রে কিন্তু পৈতৃক সম্পত্তির অধিকার সে পেত। এবং সেক্ষেত্রেও বহু সময়ই বাবা এমন চুক্তি করে বিয়ে দিতেন মেয়ে যে জামাই ঘর জামাই হতো। শুধু তাই নয়, সেই মেয়ের প্রথম সন্তানটি সে মাতামহের সন্তান বলেই গণ্য হতো এবং সেই পেত মাতামহের সম্পত্তির অধিকার। এই সমস্ত দিক বিবেচনা করলে মনে হয় যে ঠিকই মেয়েদের অন্তত ধনের দিক থেকে, ধনের অধিকারের দিক থেকে তাদের ওর যে খুব সুবিচার করা হয়েছিল তা হয়তো নয়। একসময় একটা প্রচেষ্টা ছিল এই সাম্যকে মানার, কিন্তু পরবর্তীকালে সেটা রক্ষিত হয়নি। তা আমরা বহু বহু হাজার বছর ধরে বয়ে আসা অর্থশাস্ত্র ধর্মশাস্ত্রগুলির এই সমস্ত দায়াদ্য বিচার নিয়ম, নীতি নিয়ম, যেগুলি আইন কানুন, সেগুলোর মধ্যে দিয়ে দেখি। আচ্ছা, এই বৈদিক যুগ সম্পর্কে আর একটা কথা বলি যে এই সবকিছুর মধ্যে খুব উল্লেখযোগ্য ঋগ্বেদে যে সমান অধিকার যে বলছি, তাহলে তো অবধারিত ভাবে এসে পড়ে বহু বিবাহ প্রথার প্রশ্নটি। বহু বিবাহ বেদের সময় ছিল যে তার বহু উল্লেখ আমরা পাই, অনেক রেফারেন্স আছে। আমি সেগুলি এখন বলার সময় নেই, কয়েকটা আমি শুধু উল্লেখ করে দিতে পারি। ঋগ্বেদের 1:62, 1:105, 6:18, 26:3, 10:43 ইত্যাদি ইত্যাদি অনেক আছে যেখানে আমরা বহু বিবাহ প্রথার উল্লেখ পাই। তবে কিনা এটাও দেখার মতন যে বিভিন্ন পরোক্ষ উল্লেখ, উপমা, সমাজের বর্ণনা, প্রাসঙ্গিক বিষয় থেকে যেটা বোঝা যায় যে সমাজের সাধারণ মানুষের কিন্তু ধারাটা ছিল একপত্নিক ব্যবস্থার, মনোগামী। হ্যাঁ, তারা কিন্তু সাধারণ মানুষ একটি বিয়ে করত, কারণ একাধিক স্ত্রী যাকে বলে মেনটেন করা, এইটা খুবই সম্ভব ছিল না। বিশেষ আধ্যাত্মিক, শারীরিক, রাজনৈতিক এবং আর্থিক ক্ষমতা না থাকলে এটা সম্ভব ছিল না। যে কারণে আমরা দেখি রাজনৈতিক কারণে রাজাদের প্রচুর আচ্ছা, একটি প্রশ্ন এসে ভক্তিলতার পরে আমরা সেটা আলোচনা করব। রাজাদের প্রচুর আমরা বহু বিবাহের উল্লেখ পাই, আর পাই কিছু পুরোহিত বা ঋষিদেরও বহু বিবাহের কথা। কিন্তু সাধারণত সব ঋষি যে বহু বিবাহ করতেন এমন নয়, যেহেতু মন্ত্রদ্রষ্টা ঋষিরা পাত্র হিসেবে খুবই মনোনীত, মানে খুবই কাম্য ছিলেন, কাজেই এক রাজা হয়তো তার 10টি মেয়ের সঙ্গেই বিয়ে দিয়ে দিলেন একটি ঋষি, তরুণ ঋষি যে গুরুগৃহ থেকে ফিরতে। যেমন আমরা উল্লেখ পাই, কক্ষীবান বলছেন তার বাবা দীর্ঘতমার কাছে এসে যে তিনি গুরুগৃহ থেকে ফিরছিলেন, রাস্তায় সনায় ভাবব্য রাজা তাকে দেখে একেবারে খুবই খুশি হয়ে তার সঙ্গে নিজের 10টি কন্যার বিবাহ দিয়ে দিতেন। কিন্তু সাধারণভাবে মনোজ্ঞানী যেটা একপত্নিক ব্যবস্থা সেটি চালু ছিল। প্রশ্ন উঠতে পারে, তাহলে বহু স্বামী, বহু পতিক ব্যবস্থা কি ছিল? এর যে উল্লেখ আমরা একেবারেই পাচ্ছি না তা নয়।
পাচ্ছি, কিন্তু সেগুলো এমন উপমার ক্ষেত্রে, এমন উপমার ছলে এবং প্রায়শই নানা রকম প্রাকৃতিক দেবদেবীর মধ্যে দিয়ে কথাগুলো এসছে, যে তাদের সেটা যে সত্যি সমাজে প্রচলিত একটা ব্যবস্থা ছিল তার কোনো সুদৃঢ় প্রমাণ আমাদের হাতে নেই। তবে উল্লেখ যখন আসছে তখন একটা ধারণা তো ছিল, এবং ধারণা তো আকাশ থেকে পুরোপুরি পড়বে এমনটা নাও হতে পারে। আর এই ছাড়া আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখছি ঋগ্বেদের মেয়েদের, যে তারা কিন্তু তাদের আহ যৌন চাহিদা খুব স্পষ্টভাবে জানাতে পারতেন। এ ব্যাপারে কোনো রকম যাকে ট্যাবু বলে ছিল না, এবং তাদের এ কারণে কোনোভাবেই ধীকৃত করেনি অন্তত ঋগ্বেদের সাহিত্য। তাদের এই ধরনের বহু মন্ত্র যেখানে তারা খোলাখুলি ভাবে এইরকম কথা বলছেন, নিজের চাহিদা, নিজের বাসনা কামনা, এমনকি তার পুরুষ সঙ্গীটির সম্পর্কেও স্তুতি বাক্য বলছেন, সেই সমস্ত কিন্তু ঋগ্বেদ সযত্নে ধরে রেখেছে। শুধু তাই নয়, বিভিন্ন যজ্ঞ কর্মে তাদের প্রয়োগ পর্যন্ত করেছে। এটা একটু ভেবে দেখার কথা, কারণ এই ব্যাপারে মেয়েদের একেবারেই অধিকার নেই যে মেয়েরা এ ধরনের কথা বলে, তারা সমাজের চোখে ঘৃণ্য, নিন্দিত। এই ধারণাটি আজ ঋগ্বেদ থেকে ৩৫০০ বছর পরে পার হয়ে এসেও কিন্তু এরকম মনোভাব আমাদের সমাজে রয়েছে। যাই হোক, এই ব্যাপারে বেদের যুগ থেকে এবার একটু বেরিয়ে আসি। আমরা দেখি যে তার পরবর্তী যুগ অর্থাৎ কিনা সূত্র সাহিত্যের যুগে ঠিক কিরকম ছিল অবস্থাটা। আমরা দেখছি যে মেয়েদের অধিকার তখন তো খানিকটা নিশ্চয়ই খর্ব হয়েছে, কারণ নানান রকম ব্রাহ্মণ নীতি নিয়ম, মেয়েদেরকে বেদ করতে দেওয়া হবে না, এত স্রোতসূত্রে বলেছে। আবার দেখুন, আপস্তম্ভ ধর্মসূত্র একটি চমৎকার কথা বলেছে। সে বলেছে যে অকারণে যদি কেউ তার পত্নীকে পরিত্যাগ করেন, ধর্মপত্নী মানে যিনি তার ধর্মে সহযোগিতা করেন, ধর্মাচরণে, যিনি তার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এমন পত্নীকে যদি কেউ পরিত্যাগ করেন তাহলে তাকে একটা ভয়ানক রকম প্রায়শ্চিত্ত করতে হবে। তাকে নাকি গাধার চামড়া পরে দরজায় দরজায় ১ মাস তাকে ভিক্ষে করে বেড়াতে হবে, এই কথা বলে, ওগো আমি বিনা কারণে আমার পত্নীকে পরিত্যাগ করেছি, এই বলে তাকে ভিক্ষা করতে হবে, মানে যাকে নাক কাটা সবার সামনে, ওই আর কি। তো এইরকম একটা কঠোর নির্দেশ রয়েছে, এবং আমরা ঋগ্বেদের মধ্যে একটি সূক্ত পাই, সেটি ব্রহ্মজায়া জুহু। হ্যাঁ, সেখানে আমরা দেখি যে ব্রহ্মা বা বৃহস্পতি তিনি নাকি একবার অকারণে তার পত্নী জুহুকে পরিত্যাগ করেছিলেন, এবং সেই কাজটি তার কিলবিষ, ব্রহ্ম কিলবিষ, কিলবিষ শব্দের মানে পাপ বলে দেবতারা গণ্য করেছিলেন। তাহলে সেই রকম পত্নীকে পরিত্যাগ করা স্বয়ং বৃহস্পতির ক্ষেত্রেও পাপ বলে যদি গণ্য হয়, সাধারণ মানুষের ক্ষেত্রে তো হবেই। হয়তো এতটা সমান্তরাল ভাবে মিলিয়ে দেওয়া যায় না, কিন্তু উল্লেখ যখন আছে, আচ্ছা, এই যে প্রশ্ন আসছে এক্ষুনি বলা একটু মুশকিল, কারণ আমার খুব সময় কম, আমি বৈদিক যুগ থেকেই বেরোতে পারিনি। আমাকে যদি একটু অন্তরা বলে দেন, আমার জন্য আর ক মিনিট বরাদ্দ আছে। দিদি আপনি বলুন, প্রশ্ন খুব একটা বেশি কিছু নয়, আপনি বলতে পারেন এখন। আচ্ছা, আমি আসলে খুবই কম এগোতে পেরেছি। যাই হোক, এই আমরা সূত্র সাহিত্যের যুগে কথা বলছিলাম, আপস্তম্ভ ধর্মসূত্র, যেখানে ইতিমধ্যেই আমরা দেখছি যে মেয়েদের জন্য অনেক বৈষম্যমূলক ব্যাপার এসে গেছে, অনেক রকম শাস্তি তাদের, মানে লঘু পাপে গুরুদণ্ড যেখানে পুরুষের সেভাবে গৃহীত হয়নি সেরকম তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও একেবারে শিশু মানে প্রাথমিক অধিকার যা কেড়ে দিলে তাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে, সেগুলো কিন্তু তাদের সুরক্ষিত রাখা হয়েছে। এই সম্পর্কে মনে রাখতে হবে, এই ব্রাহ্মণ্য ধর্মের যে জটিলতা এবং একটা হীনতার যে সৃষ্টি হলো, কিছু বিশেষ মানুষের স্বার্থ সুরক্ষার দিকে যে বেশি দৃষ্টি পড়লো, এবং অনেক ধর্মের নামে হিংসার প্রসার হতে থাকলো, এই সবগুলোর প্রতি বিরূপ একটা মনোভাব কিন্তু সমাজে গড়ে উঠছিল। এবং তারই দুটি প্রচন্ড প্রতিবাদ বা বিস্ফোরণ আমরা দুটি ধর্মের জন্মে দেখি প্রায় সমসাময়িক। একটি হচ্ছে জৈন ধর্ম, নির্গ্রন্থ সম্প্রদায়ের, আরেকটি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা যেটা দেখি, সেখানকার কিন্তু নারীদের খুব একটা সুন্দর ডকুমেন্টেশন পাওয়া যায়। তখনকার দিনে মেয়েরা কেমন ছিলেন, কি অধিকার ছিল, তাদের বিয়ের বয়স কি ছিল বলে রাখা ভালো। ঋগ্বেদে কিন্তু বাল্য বিবাহ ছিল না মেয়েদের, এবং সেটা বিবাহ সূত্রেই পরিষ্কার যে একেবারে গ্রোন আপ একজন ম্যাচিওর মেয়ে সে কিন্তু বিয়ে করতে যাচ্ছে, কোনো বাল্য বিবাহের উল্লেখ নেই।
বেদে কোনো সতীদাহ প্রথার উল্লেখ নেই। এগুলো পরবর্তীকালের প্রক্ষেপ এবং অপব্যাখ্যা, এবং এটা বিদ্যাসাগর মশাইকে খুব যত্ন করে দেখাতে হয়েছিল রামমোহন রায়কে, যে বিবাহ যেটা মানে সতীদাহ এরকম প্রথা কিছুই ছিল না বেদে, এটা একটা অপব্যাখ্যা মাত্র। যাই হোক, তো বৌদ্ধ যুগে আমরা দেখি সেখানে আমরা অনেকগুলো রেফারেন্স পাই মেয়েদের কথা জানার। দু একটা আমার বলা দরকার, যদিও এগুলোর মধ্যে অনেকটাই ক্লাসিক্যাল সংস্কৃতের আওতায় পড়বে না। আচ্ছা, প্রশ্নগুলো একটু রাখুন, আমি এক্ষুনি দেখতে গেলে বলতে পারবো না। সেখানে আমরা বৌদ্ধ যুগের যে মেয়েদের সম্পর্কে তথ্য পাওয়ার প্রধান সোর্স যেগুলো, তার মধ্যে প্রথমেই বলবো থেরি গাথার কথা। কারণ থেরি গাথা প্রাচীনতম, তা বুদ্ধের সমসাময়িক, প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের থেরি গাথা। হ্যাঁ, ভিক্ষুণীদের নিজস্ব গাথা, ভিক্ষুণীরা নিজেদের কাহিনী সেখানে বলে গেছেন। এবং তার বহু পরে খ্রিস্টীয় 5ম শতকে ভিক্ষু ধম্মপাল এইটির একটি টিকা করেন পরমর্থ দীপনী বলে। সেখানে সেই ভিক্ষুণীদের পরম্পরাক্রমে চলে আসা জীবন কাহিনী, যা তারা বলেননি তার বাইরেও পরম্পরা যা রক্ষা করেছে, সেই কাহিনীগুলো পাওয়া যায়। এই ফেরিগাথায় বহু কুমারী মেয়ের কথা জানা যায়, তারা যারা সম্পন্ন পরিবার ছেড়ে এবং লোভনীয় বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে ভিক্ষুণীর সঙ্গে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, বাল্য বিবাহ সে সময়ও ছিল না। বৌদ্ধ যুগে আমরা দেখি যে মেয়েদের মোটামুটি অ্যাভারেজে বিয়ের বয়স হচ্ছে 20 বছর। এমনকি এখনকার থেকেও একটু বেশি। 20 বছর বয়সে অবিবাহিতা কন্যারা তাদের বিয়ের প্রস্তাব আসছে, তারা অনেক সময় প্রস্তাব প্রত্যাখ্যান করে ভিক্ষুণীর সঙ্গে চলে যাচ্ছেন নিজের ইচ্ছায়। শুধু নিজের ইচ্ছেই যে যাচ্ছেন তা নয়, খুবই যেমন হওয়ার স্বাভাবিক আর মিশ্র কারণ আছে তাদের সন্ন্যাস নেবার। কোথাও তাদের তার কুপরবুদ্ধির প্রভাব এমন, তারা নিজেদের মধ্যেই তাদের সন্ন্যাস জেগে উঠেছে, তারা বিতরাগ হয়েছেন সংসারে। কিন্তু এমনও ঘটনা আছে, যেমন আমরা আম্রপালির কথাই বলতে পারি। আম্রপালি এক অনিন্দ সুন্দরী কন্যা ছিলেন, এবং তার বিবাহ প্রস্তাব আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে, এবং শেষ পর্যন্ত তার যারা পরিণয় প্রার্থী তারা একমত হয়ে যে এই কন্যাকে কোনো একজন যদি লাভ করেন তাহলে অন্য সবাই যুদ্ধ করতে থাকবেন। তাদের গোষ্ঠী দ্বন্দ্বের আশঙ্কায় তারা কিন্তু সবাই একমত হয়ে আম্রপালি বা অম্বাপালি তাকে তারা গণিকা করে দেন। হ্যাঁ, এবং পরবর্তীকালে এই অম্বাপালি তথা আম্রপালি তিনি ভিক্ষুণী হন। আবার শুধু এরকমই নয়, আমরা দেখি অদ্ভুত কাহিনী, সুমেধার কথা দেখা যেতে পারে। সুমেধা রাজকন্যা ছিলেন, তিনি আরেক রাজার বাগদত্তা ছিলেন। হ্যাঁ, অথচ হঠাৎ তার মনে সন্ন্যাস গ্রহণের ইচ্ছে জাগলো। তিনি পিতামাতার করুণ আবেদন এবং প্রেমিকের আকুল ক্রন্দন উপেক্ষা করে সন্ন্যাস নিলেন। আবার ঠিক উল্টোটা দেখি অভিরূপ নন্দা। হ্যাঁ, তিনি শাক্য বংশের রাজকন্যা, তার বিয়ে হবার কথা ছিল, যার সঙ্গে তার সেবাদত্তের একটি দুর্ঘটনায় মৃত্যু হয়। তখন তার বাবা মা জোর করে তাকে ভিক্ষুণীর সঙ্গে পাঠিয়ে দেন। ঠিক এই বৃত্তান্ত ওই শাক্য বংশের আরেক সুন্দরী কন্যা নন্দার ক্ষেত্রেও দেখি। আবার তীক্ষ্ণ মেধার অধিকারিণী মেয়েরাও ভিক্ষুণীর সঙ্গে আসতেন। ভদ্রা, কুণ্ডলকেশা, নন্দুত্তরা, বাগ্মিতা এদের সামনে দাঁড়াবার মতন কোনো পুরুষ ছিল না, তারাও কিন্তু ভিক্ষুণীর সঙ্গে আসেন উৎপলবর্ণা, অনুপমা, দুজনেই বিরাট বড় লোকের মেয়ে, সৃষ্টি কন্যা। তাদের প্রচুর পরিণয় প্রার্থী ছিল, কিন্তু তারা সন্ন্যাস নেন। তো যাই হোক, এরকম কাহিনী আমরা পাচ্ছি। আবার তাদের দাদা বা বাবা সন্ন্যাস নিয়েছেন বলে তারা সন্ন্যাস নিয়েছেন, বিয়ে করলেন না। একটা বিরাট ট্রেন বা ধারা বৌদ্ধ যুগে এসেছিল সন্ন্যাস নেবার, ঠিকই, কিন্তু তাদের কথা, তাদের বাকি জীবনচরিত, তারা বলেছেন একই সঙ্গে ভিক্ষুণীর সঙ্গে আছেন, কেউ পূর্বে গণিকা ছিলেন, কেউ পূর্বে নটি ছিলেন, কেউ পূর্বে রাজকন্যা ছিলেন, কেউ ছিলেন, তারা কিন্তু একই সঙ্গে আছেন এবং নিজেদের জীবনের নানান কাহিনী বলেছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার বৌদ্ধ যুগে মেয়েদের অবস্থান নির্ণয়ের জন্য। এছাড়াও আমরা খ্রিস্টীয় 2য় শতকে বৌদ্ধ সাহিত্য অবদান শতক দেখি। তার 8ম বর্গে 10 জন নারীর উল্লেখ পাই, যার মধ্যে 7 জনই অবিবাহিতা নারী। তারা বৌদ্ধ ধর্মে বিরাট অবিস্মরণীয় অবদান রেখে গেছেন বলে তাদের নাম অমর হয়ে আছে। এরাও সব অদ্ভুত। এদের মধ্যে 2 জন রাজকন্যা, কয়েকজন ব্রাহ্মণ কন্যা, একজন নটির মেয়ে এবং নিজেও নটি, আবার কয়েকজন সৃষ্টি কন্যা, একজন আছেন এদের মধ্যে ভীষণ ইন্টেলেকচুয়াল, সোমা। ইনি এক বেদজ্ঞ ব্রাহ্মণের মেয়ে, অসাধারণ মেধাবী, কিন্তু তার বাবার ছাত্রদেরও বেদ পড়াতেন। উনি
তারপরে ভিক্ষুণীর সঙ্গে যখন যোগ দেন তখন বুদ্ধ দেখেন যে মেয়েটির আশ্চর্য মেধা, তার উপদেশ একবার মাত্র শুনে তিনি হুবহু সেটা বলতে পারতেন, তাকে তিনি অগ্রশ্রাবিকা করেন। তো এইসব কাহিনী থেকেও আমাদের সম্পর্কে জানতে পারি। আরেকটা বিরাট সোর্স, সেটা যদিও সংস্কৃত নয়, সেটা হচ্ছে জাতক সাহিত্য। জাতক সাহিত্যে বিশেষ করে কুনাল জাতক, জাতক 536 এটা সংখ্যা। কুনাল জাতকে প্রচুর কাহিনী আছে মেয়েদের নিয়ে, যেখানে কিন্তু মেয়েদের খুব তাদের অবনমন করে, মানে তাদের খুব নিচু করে দেখানো হয়েছে, তাদের ভয়ানক সব চারিত্রিক দুর্গুণের কথা বলা হয়েছে। তার একটা কারণ হচ্ছে এই সাহিত্যটা মূলত রচিত হয়েছিল ভিক্ষুদের মন যাতে বিষয় বাসনায় না যায় সেই ব্যাপারে সতর্ক করার জন্য। এবং তাদের প্রধান ঋতু হচ্ছে কাম, এবং কামের প্রতিমূর্তি হচ্ছে নারী, কাজেই তাদেরকে নারী বিমুখ করে তোলার জন্য এই কাহিনীগুলো বিশেষ গুরুত্ব রাখতো। এ থেকে যে সত্যিকারের মেয়েদের অবস্থান তখনকার দিনে জানা যাচ্ছে তা নাও হতে পারে। যাই হোক, আবার কিছুটা তো পরোক্ষ উপাদান থাকেই, সেখান থেকে কিন্তু একেবারে এটাকে অগ্রাহ্য করা যায় না। আমরা দেখি অবদান শতক বলছে কি, ওই সাম্য বৈষম্যের কথা বলছিলেন তো, যখন শিশু জন্মাচ্ছে সম্পন্ন সৃষ্টি গৃহে শিশু পুত্রদের দেখাশোনা করার জন্য যেমন, সেরকম শিশু কন্যাদের জন্য সমান সংখ্যক ধাইমা রাখা হতো। 8 জন ধাইমা থাকতেন। তাদের কেউ শিশুটিকে দুধ খাওয়াতেন, কেউ কোলে রাখতেন, কেউ খেলা দিতেন, কেউ সাজিয়ে দিতেন। এই খুব ইন্টারেস্টিং। এবং ওই বড় লোকের শ্রেষ্ঠী কন্যাদের জন্য এরকম 8 জন করে ধাইমা। কাজে একদম শিশু অবস্থায় পুত্রকন্যা যে পার্থক্য বৌদ্ধ যুগে করা হচ্ছে না, তা কিন্তু ডকুমেন্টেড। এরপরে আমরা আসছি মহাভারতের যুগে। মহাভারতের যুগ বলতে গেলে একটু মহাভারত হয়ে যাবে, আমি বলতে চাই না, আপনারা অনেকে অনেক কিছু জানেন। সেখানে একটি একেবারে সরাসরি প্রশ্ন উঠেছিল জনকের সঙ্গে, রাজা জনকের সঙ্গে সুলভার। সুলভা একজন তপস্বিনী, তিনি জনকের কাছে এসেছিলেন মোক্ষ তত্ত্ব সম্পর্কে জানতে, জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু জনক তাকে ভালোভাবে নেননি। সুলভাকে তিনি কতগুলি প্রশ্ন করেন যে সুলভার কি অধিকার, তিনি নারী, কাজে তার পক্ষে তপস্বিনী হওয়া তো খুব মুশকিল, কারণ নারীরা নাকি স্বাভাবিকভাবে সংসারে আসক্ত এবং তাদের নানা রকম নিচতা থাকে, কাজেই তিনি মোক্ষ ধর্মের অধিকারিণী হওয়া তো দূরের কথা, তিনি সত্যিকারের তপস্বিনীও নন, দুষ্টা তাপসী বলে তাকে উল্লেখ করেন। এইসব কথার উত্তরে সুলভা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জনকে বুঝিয়ে দেন যে তিনি প্রকৃতপক্ষে একজন তপস্বিনী, এবং তিনিও ক্ষত্রিয় কন্যা। এই নয় যে তপস্বিনী হতে গেলে কেবল ব্রাহ্মণ কন্যা হতে হবে, তিনি ক্ষত্রিয় কন্যা, কিন্তু তার কুলে অর্থাৎ ক্ষত্রিয় কুলে তার যোগ্য পতি না পাওয়ায় তিনি প্রব্রজ্জা গ্রহণ করে সন্ন্যাস ধর্ম নিয়েছেন। এবং তিনি কি আশ্চর্য, শুনলে অবাক লাগবে যে কিভাবে ব্যাখ্যা করছেন যে এই লিঙ্গ ব্যাপারটা, লিঙ্গ বৈষম্যটা কতটা আরোপিত। তিনি বলেছেন একেবারে জন্মের সময় যখন মাতৃগর্ভে ভ্রূণের উদ্ভব, তখন থেকে শুরু করে তার কিন্তু লিঙ্গ ব্যাপারটা মাতৃগর্ভস্থ অবস্থায় লিঙ্গটা কোনো মানে প্রশ্নই নয় যে তার লিঙ্গ কি, সে কিভাবে ভ্রূণের উৎপত্তি থেকে শুরু করে তার ক্রমবিকাশের বর্ণনা করে সুলভা বলেন গর্ভেই ভ্রূণ লিঙ্গ বিশিষ্ট হয়। দেহের উপাদানগুলি প্রতিটি প্রাণীর শরীরে প্রতি মুহূর্তে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। শরীরের কোষগুলি অনবরত জন্মায় ও মারা যায়, কিন্তু এই পরিবর্তন এত সূক্ষ্ম যে তার দৃষ্টিগোচর হয় না। এই নিয়ত পরিবর্তনশীল দেহে কারোর প্রকৃত পরিচয় কি, সে নারী না পুরুষ ইত্যাদি, কার সঙ্গে কার সম্বন্ধই বা কি, কেউ কারোর পত্নী না কার কন্যা ইত্যাদি, কখনো স্থির করা সম্ভব নয়। এই তর্কে বোঝা যায় যে তিনি লিঙ্গ বৈষম্যকে কোনো মৌলিক বৈষম্য বলে মানতেই রাজি নন, এবং তার মতে যারা এই বৈষম্যকে মানেন মৌলিক বৈষম্য বলে তারা ভুল করেন, এবং যিনি প্রকৃত মোক্ষ তত্ত্ব জানেন তার কাছে লিঙ্গ পার্থক্যটা কোনো পার্থক্য বলে বিবেচিত হওয়ারই কথা নয়। যেহেতু জনক এই পার্থক্যটা দেখছেন, কাজে জনক কিন্তু সত্যি করে মোক্ষ তত্ত্বের অধিকারী হননি তখনও, অন্তত যখন সুলভা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপরে আমি একটু চলে আসি, আর হাতে তো সময় নেই। এই বিষয়ে অনেক আপনারা শোনেন মহাভারত রামায়ণ নিয়ে, এগুলি আমার না বললেও চলবে, কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল সংস্কৃতি লিটারেচারের কথা বলছিলাম, সেখানে কিছু আশ্চর্য কথা পাই, যা থেকে আমরা তৎকালীন, যেটা আমরা আমাদের ধারণায় সে সময় মেয়েদের উপর বৈষম্য খুবই মাত্রায় বড় মাত্রায় পুরো মাত্রায় চালু হয়ে গেছিল, সে সময় কিন্তু আমরা ক্লাসিক্যাল সাহিত্যের কালিদাসের কুমার সম্ভবে দেখছি
যে উমা একা তপস্যা করছেন পাহাড়ে, এবং সেখানে তার কাছে একজন অতিথি এলেন, ব্রহ্মচারী নবীন যুবা। তাকে উমা একাকিনী, তিনি তাকে আতিথ্য দিলেন, বসে গল্প করলেন, কেন তপস্যা করছেন, নিজের ব্যক্তিগত কথা বললেন। এবং সেই তপস্বী তাকে এটাও বললেন যে 7 পা একসঙ্গে চললেই বন্ধুত্ব হয়ে যায়, 7টা কথা একসঙ্গে বললেই বন্ধুত্ব হয়ে যায়। তোমার সঙ্গে তো আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে। নারী পুরুষের এই যে অনায়াস বন্ধুত্ব, এই বন্ধুত্বটা যেটা কিনা পরবর্তী কালেও মেনে নেওয়া সম্ভব হয়নি, রবীন্দ্রনাথ তার কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে বলেছেন যে পত্রলেখা কাদম্বরী, বাণভট্টের কাদম্বরী উপন্যাসে পত্রলেখা চরিত্রটির সঙ্গে নাকি বাণভট্ট খুব অন্যায় করেছেন, যে পত্রলেখার সঙ্গে রাজপুত্র চন্দ্রাপীরের এত ওঠা বসা, এত মেলামেশা, এত বন্ধুত্ব, তাদের বন্ধুত্বটা প্রণয় হলো না, পত্রলেখার সঙ্গে তার কোনো প্রণয় সম্পর্ক হলো না, এটা না বলা নাকি বাণভট্টের অন্যায় হয়েছে। এইরকম বন্ধুত্ব কিন্তু আমরা দেখছি যে যখন উমা জানেন না এই ব্রহ্মচারী শিব, তখন কিন্তু সেরকম বন্ধুত্ব তার আগন্তুক ব্রহ্মচারীর সঙ্গে হয়েছিল। শুধু তাই নয়, ওই কাদম্বরী কাহিনীর মধ্যে আমরা দেখি মহাশ্বেতার সঙ্গে চন্দ্রাপীরের দেখা হচ্ছে একটা নির্জন সরোবরের তীরে। অসাধারণ রূপসী মহাশ্বেতা সেখানে একাকী নির্জনে তপস্যা করেন। রাজপুত্র চন্দ্রাপীরকে তিনি আতিথ্য দিলেন, নিজের জীবন কাহিনী বললেন, এবং রাত্রিবেলায় তারা পাশাপাশি দুটি শিলাতলে শয়ন করে ঘুমালেন। সেখানেও কিন্তু কোনো রোমান্টিক বা প্রণয় প্রসঙ্গের কথা আসছেই না। অর্থাৎ নারী পুরুষের এমন সহজ সখ্যের সম্পর্কটি কিন্তু প্রাচীন ভারতের কাছে অজানা ছিল না। কাজে এই যে রবীন্দ্রনাথ দুঃখ করে বলেছেন যে এটা খুব অন্যায় হলো যে তার ব্যক্তিগত পত্রলেখার সঙ্গে বলে এই সম্বন্ধটি অপূর্ব সুমধুর পত্রলেখার সঙ্গে চন্দ্রাপীরের, যে পত্রলেখাকে তার মা মানে চন্দ্রাপীরের মা চন্দ্রাপীরের হাতে দিয়ে গিয়েছিলেন এ তোমার সখী হবে বলে। সে তার তাম্বুল কলঙ্ক বাহিনী, পানের বাটা বহন করবে, এই তার পোস্ট ছিল আর কি। কিন্তু ইহার মধ্যে নারী অধিকারের পূর্ণতা নেই। লক্ষ্য করছেন রবীন্দ্রনাথ, নারী অধিকারের পূর্ণতা নাই। নারীর সহিত নারীর যেরূপ লজ্জাবোধহীন সখী সম্পর্ক থাকিতে পারে, পুরুষের সহিত তাহার সেইরূপ অসংকোচ অনবচ্ছিন্ন নৈকট্যে পত্রলেখার নারী মর্যাদার প্রতি কাদম্বরী কাব্যের যে একটা অবজ্ঞা প্রকাশ পায়, তাহাতে কি পাঠককে আঘাত করে না? এটি রবীন্দ্রনাথের প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু বাণভট্ট বা সংস্কৃত সাহিত্যের প্রশ্নটা নয়। এই রবীন্দ্র মানুষের প্রশ্নটা উঠবার জন্য অনেকটা সময় গড়িয়ে গেছে। যে গড়িয়ে যাওয়ার মধ্যে আছে মধ্যযুগীয় নিয়ম নীতি শাসন, ইসলাম প্রভাবিত পর্দা প্রথা, ভিক্টোরীয় নৈতিকতা, ইউরোপীয় রোমান্স, এই সব কিছুই। হ্যাঁ, এই সমস্ত কিছু পূর্ব শর্ত হয়ে রবীন্দ্রনাথের দেখাটিকে প্রভাবিত করছে। কারণ এই ব্যাপারটা এই কাহিনীর মধ্যেই আমরা দেখছি এই কাদম্বরী কথা কাব্যে মহাশ্বেতার সঙ্গে চন্দ্রাপীরের নির্জন অচ্ছদ সরোবরের প্রান্তে আশ্রমে দেখা বাক্যালাপ ও বন্ধুত্ব, এমনকি রাতটুকুও চন্দ্রাপীর কাটালেন মহাশ্বেতারই পাশে আরেকটি শিলাতলে। দুজনের মধ্যে মুহূর্তের জন্য তৈরি হলো না রোমান্টিক আবেশ। এবং মহাশ্বেতাকে যখন দেখছেন চন্দ্রাপীর এত দূর মুগ্ধ হচ্ছেন, বলছেন যে তার এত শুভ্র বর্ণ যেন চোখের ভিতর দিয়ে হৃদয় প্রবেশ করে দেখছে, তার দর্শকের মনটিকে হৃদয়টিকে একেবারে পুত পবিত্র শুভ্র করে তুলছে, এতটাই তার মুগ্ধতা। অথচ যখন শুনলেন যে মহাশ্বেতা আরেকটি পুরুষের প্রণয়ার্থী, তখন কিন্তু তার মধ্যে একটু বিকার দেখা গেল না, একটু আশাভঙ্গের বেদনা জাগলো না। তিনি অত্যন্ত নিবিষ্ট হয়ে শুনলেন মহাশ্বেতার কাহিনী। তো এই যে পারস্পরিক সম্পর্ক নারী পুরুষের, সেটা কিন্তু একটা অসাধারণ সাম্যের দিকে ইঙ্গিত রাখে, ইঙ্গিত করে, যেটা আমরা এই অনেক পথ পেরিয়ে এসে হয়তো এখন ভাবতেও পারবো না। কিন্তু এটা ছিল, এমনকি আমি যেটা কথা বলে আজকে বলা শেষ করেছি, তার আগেও আমরা একটু পাচ্ছি গল্প সাহিত্যের কথা। গল্প সাহিত্যের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, সংস্কৃত গল্প সাহিত্যে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, শুক সপ্ততি, বেতাল পঞ্চবিংশতি, কথা শরীর সাগরের বিরাট কাহিনী সম্ভার। এইসব জায়গায় বিশেষ করে পঞ্চতন্ত্র এবং শুক সপ্ততিতে আমরা কিন্তু কুলটা নারীর অনেক উল্লেখ পাই। কিন্তু মজার ব্যাপার, এইসব জায়গায় বেশিরভাগই মেয়েরা, এখন আমার বয়স সময় নেই, মেয়েরা তারা নানান রকম দুর্বুদ্ধি করছে, নানান রকম ভাবে ব্যভিচার করছে, কিন্তু তারা এমন যুক্তিজাল ফাঁদছে, এমন বুদ্ধিমত্তা দেখাচ্ছে যে পুরুষটি সেখানে হতপ্রভ, কিছুই বলতে পারছে না, সব বুঝেও তাকে মেনে নিতে হচ্ছে। তো এই যে বুদ্ধির জয়, দেখছেন তো, শুধু শারীরিক জয় নয়, হ্যাঁ, বুদ্ধি এবং পরিশীলন, যেটাকে শুভ কি অশুভ বলবো সেটা খুব সাবজেক্টিভ ব্যাপার, কিন্তু সেই সময়ের মতো চুপ করিয়ে দেওয়া বিরুদ্ধ পক্ষকে, সে পুরুষ হলেও
এই ব্যাপারটা কিন্তু পঞ্চতন্ত্র এবং শুকসপ্ততির দুই জায়গাতেই আমরা পাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং এবং পাচ্ছি শুধু সেখানে নয়, আরো অনেক লোককথা, তার কথা শরীর সাগর আছে, বেতাল পঞ্চবিংশতি আছে, ভোজ প্রবন্ধ আছে, কত নাম করবো। তো সেখানে মেয়েদের কিন্তু উপস্থিতি অত্যন্ত স্ট্রং। অনেক খারাপ কথা সেখানে মেয়েদের সম্পর্কে বলা হয়েছে, কারণ তারা হেরে যাচ্ছে, পাচ্ছে না তাদের সঙ্গে, কিন্তু তারা পাশাপাশি কি করছে সেটাও আমরা দেখছি। আর এটাও দেখছি কিন্তু তখনও সমাজের স্বাভাবিক প্রবণতা একপত্নিক ব্যবস্থায় একটা পরিবারে একজন কর্তা একজন গৃহিণী এবং এই তাদের পরিবার, এই ব্যাপারটা কিন্তু সেই সময় পঞ্চতন্ত্র হিতোপদেশ ইত্যাদি, ধরুন সপ্তম নবম দশম এই সময়টা খ্রিস্টাব্দের, এই সময়টাতেও তাই ছিল। আরো পরে যখন এমনকি ইসলামিক ইনভেশন হয়ে গেছে, সেই সময়কার একটি অর্বাচীন সংস্কৃত টেক্সট এর কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে হলায়ুত মিশ্র রচিত শেকো শুভদয়া। শেকো শুভদয়া একটি মানে তথাকথিত একটি সংস্কৃতের টেক্সট বললেও তো ভীষণ সকল করাপ্ট সংস্কৃত, মানে অত্যন্ত অশুদ্ধ সংস্কৃতে রচিত, তার মধ্যে অনেক ভাষা মিশ্রণ ঘটেছে আছে। যাই থাক না কেন, এক আশ্চর্য গ্রন্থ। এতে 27টি অধ্যায়ে। এই শ্রেণীটা সাহিত্য শ্রেণীর দিক থেকে কথা সাহিত্যের মধ্যে ফিরতে হবে। লক্ষণ সেনের সময়ে এক শেখ সুফি সন্ত, তার নাম জালালউদ্দিন তাবরেজি, তিনি এসেছিলেন বাংলায় এবং তাকে কেন্দ্র করে এই কাহিনীগুলির বিস্তার। এবং এখানে শেখ যিনি তাবরেজি, তিনি হচ্ছেন প্রধান চরিত্র এবং তিনি তৎকালীন রাজার রাজত্বে ঘটে চলা নানান অনাচার অবিচার ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করেন, সাধারণ মানুষকে সুবিচার ন্যায় বিচার পাওয়ানোর ব্যাপারে রাজাকে বাধ্য করেন এবং রাজাও তার অত্যন্ত বশংবদ হয়েছিলেন, কথা শুনে চলতেন। এটা ওই গ্রন্থ বলছে, যদিও আমাদের ইতিহাস অন্যরকম সাক্ষ্য দেয়। যাই হোক, আমরা এই কাহিনীটির মধ্যে, এই গ্রন্থে অদ্ভুত কিছু নারী চরিত্রের দেখা পাই যারা তৎকালীন সমসাময়িক নারী চরিত্র। তাতে আমরা যেমন গৃহবধূর দেখা পাই, তেমনি নটি, তথাকথিত বেশ্যা, এরকম চরিত্রেরও। এবং একটা আশ্চর্য ব্যাপার, চরিত্রগুলো কিন্তু ভীষণ, যাকে বলে স্ট্রং ক্যারেক্টার, বোল্ড ক্যারেক্টার। বোল্ড বলতে আবার আপনারা অন্যরকম বুঝবেন আজকাল যে অর্থ হয়। যেমন মাধবী একটি গৃহবধূ, তাকে তার শ্বশুর স্বামী যথেষ্ট অবস্থাপন্ন বণিক, কিন্তু স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে রাজার শ্যালক ঢুকে তার সম্মানহানি করে, শ্লীলতাহানি করে। সে কিন্তু এই অভিযোগ করতে রাজসভায় আসে এবং সকলের সামনে এই হেনস্থার কথা সে বলে। সেখানে তার শ্বশুর তাকে চপেটাঘাত করছেন যে কি নির্লজ্জ তুমি এরকম বলছো, কিন্তু সেখানে উপস্থিত বাকিরা, মন্ত্রীরা বা অন্য যারা আছেন, শেখও স্বয়ং উপস্থিত হয়েছে, না ওকে বলতে দেওয়া হোক, সঙ্গীত অন্যায় হয়েছে। এবং মেয়েটি যখন তার দুরবস্থার কথা বলছে, স্বয়ং রানী, যেহেতু মানে ক্রিমিনালিটি তার ভাই, তিনি এসে মেয়েটিকে যাতা বলতে থাকেন, আর তাকে কুলটা বলে প্রতিপন্ন করার চেষ্টা করেন, এমনকি মারধরও করে। কিন্তু এই সমস্ত কিছু পার করিয়ে মেয়েটিকে সুবিচার দেওয়া হয়, তাকে কোনোভাবেই অসম্মান করা হয় না এবং তার প্রতিষ্ঠা তাকে ফিরিয়ে দেওয়া হয়। এইরকম একটি বিচারের কথা আছে, যেখানে আমরা দেখি রাজসভায় এসে একটি সামান্য নটি, যার জীবিকা হচ্ছে বেশ্যাবৃত্তি, সে এসে স্বয়ং মন্ত্রীর সম্পর্কে অভিযোগ করছে এবং তার কথায় মন্ত্রী অধঃপতন হচ্ছেন এবং অন্যান্য মন্ত্রীরা সেই রাজার রাজ্য ছেড়ে চলে যাবার জন্য সংকল্প করছেন যে এত অধার্মিক রাজার রাজ্যে থাকা যায় না। এখানে রাজার সম্পর্কেও অভিযোগ করতে পারছেন নারী একেবারে সরাসরি রাজসভায় এসে। তো এই অধিকারগুলো কিন্তু অসাধারণ, এদেরকে উপেক্ষা করলে চলবে না। এই শেকো শুভদয়ার রচনাকাল মোটামুটি সুকুমার সেনের মতে পঞ্চদশ খ্রিস্টাব্দের শেষ দিক। তো তখনকার কিছুটা হলেও সমাজচিত্র তো এই বর্ণনাগুলোর মধ্যে ধরা পড়েছে, কারণ এই চরিত্রগুলো এত জীবন্ত যে এদেরকে প্রায় যেন ছোঁয়া যায়, দেখা যায়, শোনা যায়। তো এদের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে নারীর অধিকার হরণ, বৈষম্যের যে একটা তত্ত্ব তৈরি করা হয়েছে, তার মধ্যে পুরোটাই যে সত্য বা পুরোটাই কল্পনা, এটা বোধহয় বলা যায় না। সত্যিকারের গ্রন্থ বিচার করে, আমাদের প্রাপ্ত উপাদানগুলি বিশ্লেষণ করে আমাদের বোঝা দরকার যে সাম্য ও বৈষম্য, বিশেষত নারী ও পুরুষ এই দুই লিঙ্গের ক্ষেত্রে প্রাচীন ভারত ঠিক কি মনোভাব পোষণ করতো। তাকে কি কোনো একটা লেবেল দিয়ে মানে মানে লেবেলস করা যায়, চিহ্নিত করে দেওয়া যায় যে তারা পুরুষতান্ত্রিক ছিল অথবা তারা নারীদের সমান অধিকার দেওয়ার ব্যাপারে অত্যন্ত অগ্রসর ছিল? এটা বোধহয় নয়, কোনোটাই বোধহয় করা যায় না।
যা সত্য তাকে সত্যের দৃষ্টিতেই বোধহয় দেখতে চেষ্টা করা উচিত, কোন রকম পূর্ব শর্তের বশবর্তী না হয়েই। অনেক ধন্যবাদ মোদি। লিঙ্গ সাম্য আর বৈষম্যের উৎস সন্ধানে আপনার সঙ্গে সঙ্গে আমরাও ফিরে গিয়েছিলাম অতীত ভারতে, প্রাচীন সাহিত্যে, বৈদিক সাহিত্য, সূত্র সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, এই সমস্ত জায়গা থেকে টুকরো টুকরো ছবি তুলে ধরেছেন আপনি, যা থেকে আমাদের অতীত ভারতের ইতিহাস অনেকটাই মূর্ত হয়ে ওঠে। এবং স্ত্রী পুরুষের সাম্য বা বৈষম্যের যে নানা স্তর, নানা রকম ছবি, সেটা আমরা দেখতে পাই। তো আজকে আমরা এখানে 3টি বা 4টি প্রশ্ন দেখছি চ্যাট বক্সে। যদি ভক্তিলতা জিজ্ঞেস করছেন, অভাত্রিকার উদাহরণ বেদে কি আছে? দিদি আপনি মিউট হয়ে আছেন। ভুলে গেছি। হ্যাঁ, উদাহরণ বলতে সেখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে অভ্রাতৃকা কন্যাকে বিবাহ করবে না, কারণ করলে কি বিপদ আছে সেটা বলা আছে। আবার পরোক্ষভাবে বলা আছে যে এই ধরনের কন্যার যে জামাই, যে বর, তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে বার করতে হতো এবং সমাজে এ ধরনের জামাইদের বিশেষ সম্মান থাকতো না। হ্যাঁ, অশ্বাবাহী ভুরি দাওয়াত্তা বলে উল্লেখ আছে। আমি এগুলোর অফহ্যান্ড উদাহরণ দিতে পারি, একটু আমার সময় দিতে হবে, দেখে বলবো আর কি। বলছি, হ্যাঁ, ঋগ্বেদের যেটা 3:31-2 যেটা বলছিলাম, যার উল্লেখ নিরুক্তকার করেছিল তার নিরুক্তের 3য় অধ্যায়ে, সেখানে ওই যে বলা হয়েছে যে না জামায়ে, হ্যাঁ, না জামায়ে রিক্থম আরেক, যে ভ্রাতা সে তার জামি মানে বোনকে রিক্থ মানে উত্তরাধিকারের ধন, পৈতৃক ধন না আরেক দেবে না, এটা বলা আছে। আচ্ছা, সেখানে তো অভ্রাতৃমতির কথা নেই, ভাই দেবে না বোনকে, এটা বলা আছে। আবার এইরকম বলা আছে যে ওই যে বললাম অথর্ববেদের 1:17-1, ঋগ্বেদের 1:124-7, এইগুলো লিখে রাখতে পারা যায়, যেখানে বলা আছে যে ভ্রাতৃহীনা কন্যার জন্য পাত্র পাওয়া মুশকিল ছিল, কারণ সেক্ষেত্রে ওই যে স্বামী ওই রকমের তার প্রথম সন্তানটিকে দিয়ে দিতে হবে তার মাতামহের উত্তরাধিকারী হিসেবে। আমরা দেখছি যে এছাড়াও আরো কিছু আছে, যে যেখানে ওই যে বললাম যে ওইরকম নিন্দা আছে জামাইদের যারা টাকা নিয়ে বিয়ে করে এবং তাদেরকে দিয়ে দিতে হয়, সেরকম উল্লেখ আছে। এটা কিন্তু খুব সরাসরি বলা নেই যে তারা অভ্রাতৃকা কন্যাকে বিবাহ করেছিল বলে তাদেরই, কিন্তু তারা টাকা নিয়ে বিয়ে করছে, তাদেরকে ধন দিয়ে সংগ্রহ করতে হচ্ছে, কিন্তু তখন সেভাবে তো কন্যা পণ দেবার কথা ছিল না, চলতো না, বরং উল্টোই ছিল। হ্যাঁ, কন্যা শুল্ক দিতে হতো অনেক জায়গায়, এবং সেই শোটা মানে কন্যা লাভের জন্য বরকে যে শুল্ক দিতে হতো সেটা অনেক সময় তার বীরত্বের প্রমাণ। এই জন্য বীর্য শুল্কা কথাটি একটা শব্দ, যে নিজের শক্তি প্রমাণ করে, যেমন অশ্বীদ্বয়ের কথা আছে, তারা সূর্যাকে বিয়ে করতে গিয়ে একটা রথ দৌড়ে জিতেছিলেন। হ্যাঁ, রথের দৌড়ে প্রতিযোগিতায় জিতে তারা সূর্যাকে লাভ করেছিলেন, দুই অশ্বী একই সঙ্গে তারা বিয়ে করেন। ওইখানে ওই যেহেতু সূর্যা অশ্বী এরা সবাই দেবতা এবং প্রকৃতির নানান রূপ, সেই জন্য এখানে ওই পলিঅ্যান্ড্রি বা বহুপতিক ব্যবস্থাটাকে ঠিক
সরাসরি ভাবে মেনে নেওয়া হয়নি, বা সোমের সঙ্গে সূর্যার বিবাহ, তার আগে অগ্নি গন্ধর্ব এদের সঙ্গে বিবাহ ইত্যাদি ইত্যাদি, একই কন্যার অন্তত 4টি পতি হচ্ছে। এখনো বিবাহ সূত্রে মানে বিবাহ মন্ত্রে এগুলো বলা হয় যে গন্ধর্ব তোমার প্রথম স্বামী, হ্যাঁ, সোম তোমার দ্বিতীয়, ইত্যাদি। অগ্নির কাছে প্রথমে কন্যা ছিলেন, না অগ্নির কাছ থেকে সেই কন্যাকে তার মানুষ পতি লাভ করছে, এসব বলা আছে। কিন্তু তার মানে এই নয় যে কন্যার সত্যি অনেকগুলি পতি ছিল, এটা বলা জোর দিয়ে বলা মুশকিল। তো যাই হোক, এই আমি যে দুটো জায়গার কথা বললাম সেখানে অভ্রাতৃবতী কন্যা। আর তারপরে অনির্বাণ ধরিত্রীপুত্র একটি প্রশ্ন করেছেন যে এ বিষয়ে সুকুমারী যা বলছেন তা কি আপনি মানছেন না? কোন বিষয়? আসলে আমি তো অনেক কথা বলেছি, কখন উনি প্রশ্ন রেখেছেন সেটা কি বলা যাবে? আপনি যদি থেকে থাকেন স্যার, তাহলে আপনি প্রশ্নটা নিজে করলে সুবিধে হয়। আচ্ছা, সেক্ষেত্রে পরের প্রশ্নটা আমরা নিয়ে নিই। শান্তনু সরকার জিজ্ঞেস করছেন, is there any inequality in ancient Indian technology domain also? টেকনোলজিক্যাল ডোমেইন বলতে যে সমস্ত কাজকর্ম করতে বিশেষ কায়িক পরিশ্রমের দরকার হয় সেগুলো তো প্রধানত ছেলেরাই করতেন। হ্যাঁ, ঢালাই পেটাই ইত্যাদি, মজুরের কাজ, এই সমস্ত প্রধানত ছেলেরাই করতেন। কিন্তু মেয়েদের ওই যে বললাম বেশ কিছু বৃত্তির কথা আছে শুক্ল যজুর্বেদে, সেখানে তাছাড়াও ঐতরেয় ব্রাহ্মণ, যেটা ঋগ্বেদের ব্রাহ্মণ, সেখানেও আছে মেয়েদের নানা রকম জীবিকার কথা। ঋগ্বেদের যে মন্ত্রগুলি তার মধ্যেও আমরা দেখছি যে জাঁতা পেশাই করা, ব্যাপারগুলো তো ছিল। আর তাছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে চলে গেল, যাই হোক। হ্যাঁ, যেটা ছিল, যাকে আরেকটা কি যেন বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম, যেটা মেয়েরা করতেন আর কি। যাই হোক, সেটা আমার হয়ে গেল। আর কিছু শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না অন্তরা? মিউট করা আছে। হ্যাঁ হ্যাঁ, অনিরুদ্ধ একটি প্রশ্ন নয় ঠিক। অনিরুদ্ধ বলছে যে খ্রিস্টপূর্ব প্রথম শতকের ওই যোগীমারা গুহাভিলেখ যেটা, সেটা একটি দেবদাসী সুতনুকা তার প্রেমের কথা জানিয়ে সেটা লিখেছিল। তো সেটাকে দ্য ফার্স্ট লাভ লেটার অফ ইন্ডিয়া বলে সেটা বিখ্যাত হয়ে আছে। তো এটাকে কি আমরা গ্রহণ করতে পারি যে মেয়েদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ছিল, এরকম একটা জায়গা থেকে ব্যাপারটাকে দেখতে পারি? অবশ্যই, নিশ্চয়ই। এই সুতনুকা শিলালেখ যেটি, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং মোটামুটি ওই যে দেবদত্ত নামে রূপদক্ষ, হ্যাঁ, দেবদিন রূপদক্ষ, এই সমস্ত যে আছে, যে এক শিল্পী তার নাম দেবদত্ত, সে সুতনুকাকে ভালোবাসতো। এটা সুতনুকার লেখা চিঠি নয়, ওটা দেবদত্ত সুতনুকাকে ভালোবাসতো, দেবদত্তই হয়তো ওটা দেয়ালে খোদাই করে লিখেছিল। এখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, অনির্বাণ ধরিত্রীপুত্র জানাচ্ছেন, সুকুমারী বলতে চেয়েছেন, আবার চলে গেল, ওটা আরেকবার দেখানো বৈদিক যুগের নারী। আচ্ছা, ওটা কি আমি এই প্রশ্নের উত্তর দেবার পরে দেখালে বোধহয় ভালো হয়। হ্যাঁ, আমি এইটা কথাটা শেষ করি। ওটা বোধহয় আছে তো তোমাদের কাছে অন্তরা? হ্যাঁ দিদি, আর 2-3 মিনিট সময় আছে, আপনি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এক্ষুনি যে ওটা সুতনুকার লেখা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেমপত্র, প্রেম নিবেদন, সেটা একেবারে ঋগ্বেদে এমন ভাবে করা আছে, নারী ঋষিরা নিজেরা করেছেন, যেখানে ঋগ্বেদের 126 7 নম্বর মন্ত্রে এ বলছেন, রোমশা বলছেন, উপোপমে পরামৃশ মামে দভ্রাণি মন্যথা সর্বাহম अस्मि রোমশা গন্ধারীণাম। বা এই মন্ত্রে বলছেন যে আমার কাছে এসো, আমাকে আলিঙ্গন করো, আমাকে ছোট মেয়ে বলে ভেবো না, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক মানে ডিটেলস আছে, আমি সেখানে যাচ্ছি। কিন্তু এই যে পরিষ্কার আহ্বান পুরুষ সঙ্গীতিকে, সেখানে তার মতন কষ্ট করে তো আর কিছুই নেই। এবং এটা অবশ্যই সুতনুকা শিলালেখের বহু আগে, এবং সুতনুকা শিলালেখ তো দেবদিন নেই,
এটা তো শুধুকার লেখা বলে তো কোথাও বলা হয়নি। এটা বোধহয় প্রশ্নটা একটু এই হয়েছে। এবারে অনির্বাণ ধরিত্রীপুত্র আবার জানতে চাইছেন যে বৈদিক যুগে নারীর যে সাম্য বা সম্মানের প্রচলিত ধারণা সেটি মূলত একটি মিথ, এটা কি আপনি মানতে চাইছেন না? এটা আমি মোটেই মানতে চাইছি না, ওটা একেবারে একদেশদর্শী কথা। আমি এটা বারবারই বলছি যে ওই রকম একটা মত প্রচলিত আছে যে কিচ্ছু তাদের অধিকার ছিল না, আরেকদিকে সবাই গদগদ যে সব ছিল, ভীষণ ভালোভাবে ছিল, সমান সমান ছিল। এই দুটোই মিথ, এই দুটোই মিথ। এবং নারীদের সম্মান ছিল না এ কথা বললে ওই ইন্দ্র ইন্দ্রাণী বৃষাকপির সূক্তে আমরা দেখছি যে তিনজনের মধ্যে প্রবল একটা অশান্তি হচ্ছে। ইন্দ্রের ভক্ত বৃষাকপি এবং সেই ইন্দ্রাণীকে অসম্মান করেছে, ইন্দ্রাণী তাকে সহ্য করতে পারছেন না। আর ইন্দ্র বলছেন যে আমার তো বৃষাকপিকে ছাড়া চলে না, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমার ভালো লাগে না, এটা বলছে। কিন্তু তা সত্ত্বেও ওই সূক্তের শেষকালে দেখছি যে তাকে গুড বাই করতে হচ্ছে, না কোনো উপায় নেই, ইন্দ্রাণী পছন্দ করেন না, কাজে বৃষাকপি তুমি এসো। এই শুধু এখানেই নয়, আরো বহু জায়গায় এই লোপামুদ্রা অগস্ত্যের সূক্তে অগস্ত্য তিনি একেবারে ব্রহ্মচর্যে লীন একজন ঋষি, তাকে লোপামুদ্রা বলছেন যে এটা তোমার ধর্ম নয়, তোমার দুদিকেই, তুমি গৃহস্থও বটে, তোমার দাম্পত্য কর্তব্য করতে হবে। এবং অগস্ত্য তা মানছেন, তিনি তার কাছে সমর্পণ করছেন, মেনে নিচ্ছেন তার কথা এবং তার দাবি পূরণ করছেন। এগুলো কি নারীকে অসম্মান করার কথা বলে? তাহলে তো তিনি লোপামুদ্রাকে ধিক্কার জানিয়ে চলে যেতেন, হ্যাঁ, তার ব্রহ্মচর্যে। তা তো করেননি। এবং এই তো পায়ে পায়ে আমরা এগুলো দেখি, এবং এই জিনিসটাই নারী ঋষিদের রচনার একটা বিরাট বৈশিষ্ট্য, যেখানে দেবী বাক মানে বাক আমৃণী বলছেন যে আমি যাকে কামনা করি আমি নিজে তাকে উগ্র করি, তেজস্বী করি, তাকে ঋষি করি, তাকে ব্রহ্মা করি, তাকে সুমেধা করি। এর থেকে বড় কথা কি হতে পারে? এখানে নারী শক্তির একেবারে পূর্ণ বিকাশ, কিন্তু সর্বত্র তা নয়, এটা নির্ভর করছে ব্যক্তির উপর। যেমন পুরুষদের মধ্যেও কি সবাই সমান দাপটের মানুষ? তা তো নয়। মেয়েদের মধ্যেও প্যাট্রিয়ার্ক থাকে আর ছেলেদের মধ্যেও এফিমিনেট থাকে, এটা কোনো তাদের ব্যক্তিত্বের উপরে নির্ভর করে। দিদি আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বের জন্য আমাদের যে সময় নির্ধারিত ছিল আমরা ইতিমধ্যেই অতিক্রম করেছি এবং আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী বক্তার বক্তব্য শুনবার জন্য। তো যাদের প্রশ্ন উত্থাপন করা সম্ভব হলো না তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ করছি। নমস্কার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরবর্তী সেশনের বক্তা ডক্টর ঝুম্পা মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি বর্তমানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনারত। ডক্টর ঝুম্পা মুখার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত কৃতী ছাত্রী। স্নাতক স্তরে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য তিনি সুদর্শন সিংহ মেমোরিয়াল পুরস্কার লাভ করেছেন। স্নাতকোত্তর স্তরেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে একাধারে ইউনিভার্সিটি গোল্ড মেডেল এবং ধীরেন্দ্র জিতেন্দ্র মেমোরিয়াল পুরস্কার অর্জন করেছেন। ডক্টর মুখার্জি তার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন হিউম্যান রাইটসে, অতঃপর পিএইচডি করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই। তার গবেষণার বিষয় ছিল মাল্টিকালচারাল ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া। 2014 সালে সেজ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে তার বই কনফ্লিক্ট রেজলিউশন ইন মাল্টিকালচারাল সোসাইটিজ, দ্য ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স। ওই একই বছর প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় গ্রন্থ কনসেপ্ট পাবলিকেশনস থেকে, বইয়ের নাম দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যান রাইটস। এছাড়াও সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ওপর বহু সম্পাদিত গ্রন্থ এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের জার্নালে তার রচনা প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। 2015 থেকে 2017 এই সময়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবার্গে একটি ইন্টারন্যাশনাল রিসার্চ প্রজেক্টে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গবেষণার ক্ষেত্রে তার
পছন্দ ও চর্চার বিষয় সাউথ এশিয়ান পলিটিক্স, কম্প্যারেটিভ ফেডারালিজম, সোশ্যাল মুভমেন্টস, জেন্ডার এবং হিউম্যান রাইটস। এছাড়াও বহু জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে ডক্টর মুখার্জি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। এমন একজন কৃতবিদ্য মানুষকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের ওয়েবিনারে তার বিষয় টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি ইন ইন্ডিয়া, এনগেজিং উইথ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। স্বাগত জানাই ডক্টর ঝুম্পা মুখার্জিকে। ধন্যবাদ অমৃতা। শুরু করছি আমাদের আজকের ওয়েবিনারে দ্বিতীয় অধিবেশন। কলেজের পক্ষ থেকে আমি আমাদের মাননীয় বক্তা ডক্টর ঝুম্পা মুখার্জিকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। ওয়েলকাম ঝুম্পাদি। এবং আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এই অধিবেশনের শুরুতে ঝুম্পাদি ওনার বক্তব্য রাখবে। তারপরে ঠিক আগের সেশনের মতনই 10-12 মিনিটে একটি প্রশ্নোত্তর পর্ব থাকছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে দয়া করে সেটি চ্যাট বক্সে লিখে দেবেন। তাহলে এবার আমি অনুরোধ করছি ঝুম্পাদিকে তার বক্তব্য রাখার জন্য। ঝুম্পাদি, আনমিউট করো, মানে শোনা যাচ্ছে না। বলছি স্ক্রিনটা শেয়ার করব, একটা পিপিটি প্রেজেন্ট করব। হ্যাঁ হ্যাঁ করো তুমি। প্রেজেন্ট নাওতে গিয়ে ওখান থেকে তো তুমি শেয়ার করতে পারবে। কিন্তু ইওর এন্টায়ার স্ক্রিন তুমি পিপিটিটা ওপেন করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ রাখা আছে। পরে তুমি প্রেজেন্ট নাওতে গিয়ে ওখানেই তো শেয়ার করছি। শেয়ার কি হচ্ছে? হচ্ছে না অ্যাকচুয়ালি। প্রেজেন্ট নাও ইওর এন্টায়ার স্ক্রিন, আ উইন্ডো, আ ট্যাব, এই দুটো দেখ। উইন্ডো যেটা সেটা করুন, উইন্ডো যেটা ওইটা। উইন্ডোতে গেলাম, এবার শেয়ার যাব। এবার হ্যাঁ, ওখানে আপনার এটা স্ক্রিনটা দেখাবে, জাস্ট ওটায় ক্লিক করুন। স্ক্রিনটা আগে থেকে খুলে রাখবেন, খুলে রাখলে তবে স্ক্রিনটা দেখাবে। খোলা আছে কিন্তু শেয়ারে দেখাচ্ছে না, শুধু গুগল মিটটা দেখাচ্ছে। তাহলে আরেকবার এক্সিট করে গিয়ে আরেকবার খুলুন ওটা, মানে আচ্ছা মিটটাকে মিনিমাইজ করে স্ক্রিনটা আরেকবার খুলুন। হ্যাঁ ওকে ওকে। এবার আবার শেয়ার করব। হ্যাঁ, আবার ওই শেয়ার অপশনে গিয়ে উইন্ডো ওটাতে ক্লিক করলে আমার মনে হয় ওটা স্ক্রিনটা আপনার চলে আসবে, দেখাবে। না দেখাচ্ছে না। তুমি উইন্ডোটাতে ক্লিক করছো তো? আমি উইন্ডোটা উইন্ডোটাতে ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ ইটস প্রেজেন্টিং, এবারে দেখাচ্ছে। শেয়ারিং স্ক্রিন, কিন্তু পিপিটি কি দেখতে পাচ্ছেন আপনারা? না, ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান যেরকম লেখাটা থাকে সেরকমই আসছে। এবারে ম্যাম আপনি পিপিটিটা ওপেন করুন, হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ 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 ক্লিয়ারলি ভিজিবল দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সরি ফর দ্য ডিলে এই সেটিং এর জন্য। Thank you, Srimoyi. Good evening, respected Principal Sir, Professor Mo Dasgupta, Head of the Department of Sanskrit, Head of the Department of Political Science, faculty members of both the departments, viewers, and my dear students. It is indeed a privilege for me to be invited to this webinar on such a pertinent and a very, very engaging topic. ইনফ্যাক্ট প্রফেসর দাশগুপ্ত এতক্ষণ যখন বলছিলেন
ancient Indian polity is a very, very passionate area of research for me. সেখানে মহিলাদের অবস্থা, জেন্ডার ডিসপ্যারিটি বা ইকুয়ালিটি যে কথাগুলো এত সুন্দরভাবে উনি তুলে ধরেছেন, that the work of taking it forward from there has become very easy for me. Thank you, Professor Dasgupta, for that erudite presentation. My topic for today's discussion is towards gender equality in India, engaging with the past and the present. Now, eto boro topic to mane 45 minutes এ আমি চেষ্টা করছি যে কতটা এরিয়া কভার করা যায়। Am I audible to everyone? Shrimoy? Clearly audible, clearly. Now, আমি কি করেছি, the entire canvas for discussion have put it in a snapshot যে কি কি জায়গাগুলো আমি ধরার চেষ্টা করব এই ডিসকাশনে আজকে। কনটেক্সচুয়ালাইজ করার জন্য খুব ইম্পর্টেন্ট উইমেন অ্যান্ড কালচার, তারপরে উইমেন্স মুভমেন্টসে চলে যাব, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। উইমেন অ্যান্ড কালচার ইনফ্যাক্ট নয়, জেন্ডার অ্যান্ড কালচার দিয়ে আমি শুরু করব। তারপরে দুটো জায়গা যেখানে ইকুয়ালিটি ইনইকুয়ালিটির কথা প্রচন্ড ভাবে উঠে আসে, একটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড গার্জিয়ানশিপ রাইটস, এইটার উপর আমি ফোকাস করব। আর প্রেজেন্টলি ইস্যু অফ ট্রান্সজেন্ডার রাইটস, এলজিবিটি এত বেশি ফোকাসড, তো আমার পয়েন্ট অফ ফোকাস for the post 1990s 2000 would be transgender rights, LGBT, etc. And finally, jehetu ajke World Environment Day, how can I forget the crucial role played by women, and not played by women, still being played by women in order to protect culture. Amra kothay boli women are cultural beings, আমরা সিটিজেন কম, কালচারাল বিংস বেশি, সেখানে উইমেনদের কন্ট্রিবিউশন তো দেখতেই হবে, স্পেশালি অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে we can't forget. Now, contextualize করার জন্য এগুলো আপনারা সবাই জানেন. I have just put it to ensure that I can set the context of the presentation correctly. এই যে concept of gender, এইটা আমরা essentially contextualize করি in terms of roles of men and women. মহিলাদের কি করা উচিত, পুরুষদের কি করা উচিত, এবং এইগুলো কিন্তু এই যে কি করা উচিত রোলস, এইগুলো কিন্তু কোথাও বায়োলজিক্যালি ডিটারমাইন্ড নয়, কিন্তু দিস ইজ সোশ্যালি ডিটারমাইন্ড। সোসাইটির এভলিউশন এন্ড ডেভেলপমেন্ট থেকে ধরে নেওয়া হচ্ছে এইটা মহিলারা করবেন, এইটা পুরুষরা করবেন। অ্যান্ড ইফ ইউ লুক ইনটু দ্য এন্টায়ার স্টাডি অফ দ্য হিস্টোরিক্যাল প্রসেস, মানে এভলিউশন অফ হিস্ট্রি যদি দেখা যায়, সেখানে দেখা যায় যে এই ডেফিনেশন মহিলারা কি করবেন, পুরুষরা কি করবেন, ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রিন্সিপাল মোড অফ প্রোডাকশন, কি কাজ হচ্ছে। যেমন ম্যাট্রিস্টিক সোসাইটিতে আমরা দেখতে পারি যে মহিলারা মানে একটা মাতৃস্থানীয় ব্যক্তিত্ব, মা, দ্যাট ইজ হাউ দ্য কনসেপ্ট অফ উইমেন ইজ বিং কনসেপ্টুয়ালাইজড। বাট ক্যাপিটালিস্ট সোসাইটি আবার দেখুন, সেখানে কিন্তু পরিষ্কার ভাবে আলাদা করে দিচ্ছে, উইমেন অ্যাজ হাউসওয়াইফ, মেন অ্যাজ ব্রেড উইনার্স, এর বাইরে কিন্তু হবে না। সুতরাং যেটা দেখা যাচ্ছে, এই যে কনসেপ্ট অফ ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি বা ডিফারেন্সিয়েশন, সোশ্যাল সিস্টেমস, এইটা কিন্তু শুধু ইন্ডিয়া বললে হবে না, ইটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট দিস ডিফারেন্সেস বেসড অন সোসাইটাল সিস্টেমস, এটা কোনো মডার্ন সোসাইটি, প্রি হিস্টোরিক সোসাইটি, দিস ইজ আ গিভেন সিস্টেম ওয়্যার ডিফারেন্ট রোলস হ্যাভ বিন ক্রিয়েটেড। এবার ডিফারেন্ট রোলস গুলো কেমন ভাবে স্টিগমাটাইজ করা হয়েছে দেখুন। এই যে প্রত্যেক দিনের ল্যাঙ্গুয়েজে দেখুন আমরা কিভাবে ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজ গুলো, এই যে হোটেল, ইন, টি স্টল, লোকাল ক্লাব, আর স্পেসিফিক্যালি আড্ডা। আড্ডা ইজ সো ম্যাসকুলিন, আপনারা দেখুন এগুলো সব ম্যাসকুলিন স্পেসেস। ইনফ্যাক্ট স্পেসটাকেও আমরা কিন্তু ভাগ করে দিয়েছি, জেন্ডার স্পেস। সেখানে স্পেসটাও হচ্ছে কোথায় মহিলারা যেতে পারবেন, কোথায় মহিলারা যেতে পারবেন না। আমি পরে আসবো, আমার ওই যে টুইটারে ক্যাম্পেইন হয়েছে না, ওয়াই লয়টার, যে মহিলারা কেন বাইরে লয়টার করবে, তারা বাড়ি ফিরে আসবে সন্ধ্যে হওয়ার আগেই। ওই লয়টারিং আর পাবলিক স্পেসটা তো পুরুষ মানুষের, মানে এই যে ম্যাসকুলিন স্পেসেস, এটাও কিন্তু সোসাইটাল ক্রিয়েশন বলবো না, ইটস আ প্রসেস অফ ডেভেলপমেন্ট। উইমেন, এবং এই যে স্পেসগুলো, লোকাল ক্লাব বা টি স্টল, আড্ডা মারা বা থিয়েটার, উইমেন আর নট ডিসঅ্যালাউড এন্ট্রি। কোথাও আমি বলছি না যে তারা যেতে পারেন না, তারা যেতে পারে, ইয়েস ডেফিনেটলি, কিন্তু ক্যান ডু সো অনলি উইথ আ মেল কম্প্যানিয়ন।
কিন্তু যেখানে মহিলারা একা আধিপত্য করতে পারবে, যেটার জন্য কত বাড়িতে ভায়োলেন্স, কিচেন, হোম, সেটা কিন্তু ফেমিনিন স্পেসেস, সেখানে পুরুষরা না ঢুকলেও হবে। এই যে নেচার অফ ডিভিশন অফ স্পেসেস ভেরিজ ফ্রম কালচার টু কালচার। এই যে স্পেসটা অকুপাই করা, দ্য কিচেন ইজ মাইন, এইখান দিয়ে ঝগড়া শুরু। মানে দ্য পয়েন্ট ইজ উই হ্যাভ ফেমিনাইজড স্পেসেস। এবার স্পেস থেকে আমরা চলে আসি ডিউটিজ, রাইটস, আইডেন্টিটি, বিহেভিয়ারাল নর্মস, কালার্স, ক্যাম্পেইনস, অ্যাডভার্টাইজমেন্ট। আপনারা যে কিছু জায়গায় যাও, মার্কেটিং, ব্র্যান্ডিং, ফিল্মস এর পোস্টার দেখুন, সব কিন্তু জেন্ডার্ড, স্পেস ইজ জেন্ডার্ড। আমার এক্ষুনি মনে পড়ে যাচ্ছে পিঙ্ক মুভির যে পোস্টারটা রিলিজড হয়েছিল। পিঙ্ক মুভি ওয়াজ অ্যাবাউট দ্য ফাইট অফ দোজ 3 গার্লস ফর জাস্টিস। কিন্তু পিঙ্কের যদি পোস্টারটা আপনাদের মনে পড়ে, পিঙ্কটা অনেকদিন আগের মুভি, সেখানে ওয়াজ দিস ম্যাসকুলাইন স্পেস অকুপাইড বাই অমিতাভ বচ্চন। মানে দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু ড্রাইভ অ্যাট ইজ দ্যাট এভরি স্পেস is being contextualized in terms of gender, in terms of masculine বা feminine. এইটা কিন্তু কোনো কালচারাল ব্যাপার নয়, এটা কিন্তু এই যে কালার, পিঙ্ক কালার, বিহেভিয়ারাল নর্মস, বয়েজ আর নট সাপোজ টু ক্রাই, এই যে কন্টেক্সচুয়ালাইজেশন, দিস is an important part of gender. We call it gender space, gendered contextualization. Every space is now divided. কিন্তু সেখানে আমি অ্যাকচুয়ালি যেটা করার চেষ্টা করছি, দ্য ফার্স্ট পার্ট অফ মাই প্রেজেন্টেশন উড ফোকাস অন উইমেন, অ্যান্ড সেখান থেকে আমি ট্রান্সজেন্ডার, এলজিবিটি মুভমেন্টে চলে যাব। না, এবার উইমেনকে আমরা দেখার চেষ্টা করি ইকুয়াল, আনইকুয়াল, না মোর ইকুয়াল, কোনখানে আমরা ওখানে দেখছি। দেখো, মোর ইকুয়াল বা ইকুয়াল যদি দেখি, উইমেন অ্যাজ আ সিটিজেন তো একসঙ্গে পুরুষদের সঙ্গে একই রাইটস এনজয় করে, সেখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেশন নেই। রাইট টু ভোট, এক রাইটস, ইকুয়ালিটি রাইটস বা সবগুলো যেগুলো কনস্টিটিউশনের দেওয়া রয়েছে, সংবিধানে যেগুলো দেওয়া আছে, সেগুলো আপাত দৃষ্টিতে সবই ইকুয়াল, সেখানে কিন্তু কোনো প্রবলেম নাই ইন টার্মস অফ ডিসাইফারিং রাইটস বা ইন টার্মস অফ রিডিং দ্য কনস্টিটিউশন। বাট দেন যে মুট পয়েন্ট আমাদের দেখা উচিত, যখন যে সেম উম্যান যে ভোট দিতে গেছে, সে কিন্তু ভোটের লাইনে ইকুয়াল, কিন্তু সেই উম্যান যখন বাড়ি ফিরলো, তখন কিন্তু সে একটা কালচারাল বিইং হয়ে গেল। তখন the voter যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে একসঙ্গে ভোট দিয়ে এসছে পুরুষের সঙ্গে, সে বাড়িতে এসে কালচারাল কমিউনিটি বিইং হয়ে গেল। she resorts back to her earlier feminized role. তাহলে দেখা যাচ্ছে পাবলিক ডোমেইনে কিন্তু সবাই ইকুয়াল, কিন্তু when it comes to cultures, when it comes to community, সেখানে কিন্তু উইমেনরা ইকুয়াল নয়। উইমেন অ্যাজ আ মেম্বার অফ আ কালচারাল কমিউনিটি হাইলি ডিসঅ্যাডভান্টেজ। ইনফ্যাক্ট এটা আবার কোনো রিলিজিয়ান বেসিসে নয়, যে কোনো রিলিজিয়ান তুমি ধরো, রিজিডিটি ইন অ্যাপ্রোচ ইন দ্য কন্ডাক্ট অফ দ্য উইমেন ইজ অ্যান অ্যাবসলিউট গিভেন। ওইখানে কিন্তু কোয়েশ্চেন করা উচিত না, মানে নো কোয়েশ্চেনস আস্কড সো ফার অ্যাজ ওয়াই উইমেন আর সাবঅর্ডিনেটেড টু কালচার। এখানে আমি ইন্ডিয়ান যেহেতু পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে ধরার চেষ্টা করছি, আই উইল অলসো কাম টু দ্য রোল অফ দ্য স্টেট। একটু জাস্ট স্ন্যাপশট অফ ডিফারেন্ট ট্রেডিশনস, আমি জাস্ট পার্সি ট্রেডিশনটা একটু ফোকাস করছি। এখানে দেখো, দিস ইজ আ পার্টিকুলার কেস which went up to the Supreme Court. Gulrukh Gupta was excommunicated from the Parsi religious activities. কেন করেছিল তাকে পার্সি রিলিজিয়ন থেকে বার করে দেওয়া হয়েছিল? কারণ নন পার্সি একজনকে বিয়ে করেছিলেন তিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে পার্সি টেম্পলে ওনাকে ঢুকতে দেওয়া হলো না, কোনো রিচুয়ালস উনি পার্টিসিপেট করতে পারবেন না। ইনফ্যাক্ট যখন ওনার বাবা মারা গেল, টাওয়ার অফ সাইলেন্সে গিয়ে যে বাবার জন্য শ্রদ্ধার্ঘ অর্পণ করা, সেটাও কিন্তু করার রাইট কেড়ে নিল পার্সি কমিউনিটি। So sad is the system that Gupta had to approach the court in order to seek permission that at least বাবার funeral rights তো আমাকে পার্টিসিপেট করতে দেওয়া হোক। Just because she married outside the religion, she was denied this right. This is a particular custom which treats women as unequal. Mumbai's Haji Ali Dargah আপনারা সবাই জানেন, যেখানে অলরেডি বলে দিচ্ছে যে it is a grievous sin to allow women to come close to the tomb of a male saint. That is the point they raised in the Mumbai High Court while defending the ban of women from entering the inner sanctum. পরিষ্কারভাবে বলে দিচ্ছে it's a sin. মহিলারা
স্যাংটোরিয়ামে যেতে পারবেন না। না, দেখুন একটা জিনিস, প্রত্যেকবার কোর্টকে বলে দিতে হচ্ছে মহিলারা কি পাবেন আর কি পাবেন না। প্রত্যেকটা মহিলার পক্ষে তো সম্ভব না সবসময় কোর্টে যাওয়া whenever rights are violated. This is something which I wish to present before you. এটা আপনারা সাবরিমালা টেম্পল ইস্যুতে নিশ্চয়ই সবাই জানে, the women's chain to support gender equality. এখানে কিন্তু ওরা women's equality বলছেন না, এখানে gender equality নিয়ে এখানে বলছেন। and women, যেটা very very interesting এই সাবরিমালা টেম্পল ইস্যুতে, and if you look into this vibrancy of this entire human chain, এখানে women cutting across religion, caste, culture barriers ভেঙে they have participated in it as women. And this is something which has actually unified. Actually, women categorized is very complicated in India. Women are divided along caste, class, language, rural, urban, প্রচুর categorization আছে। কিন্তু this is one particular area যেখানে আমরা দেখতে পাচ্ছি they have come together. There's some kind of a unity noticed in demanding gender equality. And this is, I have tried to focus on khap panchayats and honor killing because this is a part of the social tradition that has been created, and ekhane state is playing a positive role. Positive in the sense that state is proactive. Apnara শুনেছেন khap panchayats very powerful in North India, especially Haryana, Uttar Pradesh ওইদিকে, যেখানে a code of conduct, clan, biradri, you are not supposed to marry outside a particular biradri. So this is very important. The caste rules are so very important. Honor killing, mere felche. When we know that the constitution has given us the right to life under article 21, how does the khap panchayats have the right to give death sentence to a girl and a boy who have just married, disregarding these ancient customary traditions? এখানে কি দেখা যাচ্ছে? কালচারাল নর্মস কে কি স্টেট সাপোর্ট করছে না? করছে। কিভাবে করছে দেখুন সরি, টু নো ল টু ব্যান খাপ সাজির, খাপ পঞ্চায়েত সবাই জানে আছে, এবং এমএলএস, মিনিস্টার্স, এরা সবাই erstwhile khap members. যদি দেখেন the composition of ministers, MLAs, they have all been participant in this khaps. তাহলে এত দিন হয়ে গেছে, জানে honor killings হচ্ছে, but why is there no law to ban khaps as yet? And if you go to the villages, you'll find they're more powerful than the gram panchayat. In fact, এরা গ্রাম পঞ্চায়েতদেরকে ডিক্টেট করে। তাহলে এই ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ডিবেটটাকে আমরা কোথা থেকে রুট করব? The root is in culture. It is said that religions, not cultures, have actually codified, religions, not cultures, have codified customs into binding source books that predate the whole concept of gender equality and have both legal and institutional structures to enforce them. তাহলে দুটো জিনিস এই ফার্স্ট বুলেটটাতে আছে। একটা রিলিজিয়নের থ্রু দিয়ে কি হচ্ছে? কাস্টম তৈরি হচ্ছে। কাস্টমের থ্রু দিয়ে কি হচ্ছে? বাইন্ডিং লজ হয়ে যাচ্ছে, এটা করতে হবে, এটা করতে হবে না, এর মধ্যে বিয়ে করতে হবে, বিয়ে করলে these are the rights that accrue to you, and if you don't do it you have to face the punishment. Now সেখানে কিন্তু মডার্ন 2000 অনওয়ার্ডস খুব লেখালেখি হচ্ছে রাইট টু এক্সিট। আচ্ছা, যদি আমাদের ইনইকুয়ালিটি বা যদি আমাদের কাস্টম কালচারাল ট্রেডিশনকে ভালো লাগছে না, সেখানে কি ডু উইমেন হ্যাভ দ্য রাইট টু এক্সিট? আমরা কি বেরিয়ে যেতে পারি? সেখানে ডিবেটটা এভাবেই ধরার চেষ্টা করছে যে রাইট টু এক্সিট করে যাব কোথায় আমরা, মানে এক্সিট করে তো সোসাইটি থেকে বেরিয়ে গিয়ে কোথায় যাব? সো right to exit is not though it is being conceptualized and popularized, the right to exit can be an option for women. আচ্ছা, এইরকম বেরিয়ে যাও, কিন্তু বেরিয়ে কোথায় যাবে? আর এইটাকে নিশ্চয়ই তুলে ধরতে হবে যে ইউনাইটেড নেশনস যেখানে পলিসি মেকিং হচ্ছে, সেখানে পলিসিস গুলো এত দেরি করে কি করে আসছে? We should not forget that this religious institutional power is much in evidence in the United Nations also.
এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট এই কারণেই বলছি কারণ সেখানে প্রত্যেকটা ডিসক্রিমিনেশনের একটা লজিক দেওয়া হয়েছে। আর এইসব কনস্টিটিউশন, লেজিসলেটিভ এনাক্টমেন্টস বা লস যেগুলো আমাদের হয়েছে সেগুলো জেন্ডার আর কালচারকে না একসঙ্গে মেশাচ্ছে না, বলছে জেন্ডার একটা আলাদা ক্যাটাগরি, কালচার একটা আলাদা ক্যাটাগরি। আই এম শিওর অল অফ ইউ নো অ্যাবাউট দ্য শাহ বানো কেস, হাউ শি ওয়াজ গিভেন মেনটেনেন্স, বাট পরবর্তীকালে শাহ বানো কি করলো, একটা চিঠি দিয়ে জানালো যে না না মলবিরা সাহেবরা পরে আমাকে বুঝিয়েছেন যে যেটা আমি করেছি সেটা ভুল করেছি, আই ওয়ান্ট টু টেক ব্যাক। তাহলে সেখানে কি দেখা যাচ্ছে যে যদিও বা চেষ্টা করা হচ্ছে রাইটস এনাক্ট করা, রাইটস কে প্রটেক্ট করা বা রাইটস দেওয়া, women as cultural being are brainwashed not to accept those rights. সেখানে শুধুমাত্র স্টেটকে দোষ দিলেও কিন্তু হবে না। জেন্ডার ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস তো ইনবিল্ট কালচারের মধ্যে, কালচারের পার্ট, কালচার ট্রেডিশনের পার্ট হয়ে গেছে, এবং ট্রেডিশন, কালচার, জেন্ডার এগুলো Article 17 অনুযায়ী untouchability is banned. It is a punishable offense. ঠিক আছে, caste based discrimination abolish করে দিল, that's a fantastic provision. কিন্তু sex based discrimination কি abolish করতে পারতো না? পারতো তো। সেখানে gender based discrimination কি করে intact রাখলো? There are so many issues. আপনি যদি সিটিজেনশিপ আর্টিকেল গুলোতে যান সেখানে দেখবেন সিটিজেনশিপ লিনিয়েজটা চলে আসছে দ্য পেট্রিয়ার্কাল সোসাইটি থেকে, সেখানে ফাদার্স ফ্যামিলি সেখান থেকে লিনিয়েজটা চলে হচ্ছে, এন্ড দেয়ার ইজ আ হোল লট অফ এভিডেন্স, মানে সেটা একটা আলাদা ডিসকাশনের বিষয়। সেখানে দেখা যাচ্ছে যে উইমেন দে হ্যাভ টু ড্র দেয়ার লিনিয়েজ once they are crossing borders, সেখানেও কিন্তু দেখা হচ্ছে বাবার নাম কি, হাজবেন্ডের নাম কি, unless you are able to give that proof, সেখানে কিন্তু citizenship of women becomes questionable. তাহলে lot of issues coming. Now India কি বলছে in the international forum? Let's see, look into India. Is India a friendly state? Now CEDAW